আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছেন? আপনি? স্টেশনে সাহায্য করিনি বলে পিছু পিছু চলে আসছেন সাহায্য নেবার জন্য? আপনি দেখি হেব্বি জেদি মানুষ। ও হ্যালো, আমার বয়ে গেছে আপনার সাহায্য নিতে। তাহলে সাহায্য চাইলেন কেন? আর এখানে কেন? সাহায্য চেয়ে ভুল করে ফেলেছি। আর এখানে কেন আপনাকে বলতে বাধ্য নয়। যত সব। মেয়েটি এ বলে তার ব্যাগপত্র নিয়ে আমাদের বাসার মধ্যে ঢুকতে লাগলো। তখন আমি বুঝলাম নতুন ভাড়াটে হবে, তাই পিছন থেকে বললাম, এই যে আপু, হোয়াট? নামটা তোমার জানা কি যাবে? মেয়েটি ভুরু কুঁচকে বলল, স্টুপিড। বাহ, খুব সুন্দর আর অদ্ভুত নাম তো, স্টুপিড। মেয়েটি রাগী ভাব নিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে আবার বললাম, স্টুপিড আপু, আপনার কণ্ঠটা মাশাআল্লাহ। এটি শুনে মেয়েটি ব্যাগগুলো রেখে রাগী ভাব নিয়ে আমার দিকে আসতে লাগলো। আই আই আমাকে স্টুপিড বললেন কেন? বারে, আপনি তো বলেন আপনার নাম স্টুপিড। চুপ, একদম চুপ। মলি, কল মি মলি। ওকে। ও আচ্ছা, মলি। মলি নামটা ছোটকাল থেকে আমার সব থেকে পছন্দের নাম। ডপ মারলাম। মেয়েটির মুখ স্কার্ফ দিয়ে ঢাকা ছিল, তাই মুখের বিবরণ দিতে পারছি না। ফ্ল্যাট করতেছেন? লাভ নেই, এরকম 100+ ছেলে আমার পেছনে পড়ে আছে। আরে ফ্ল্যাট করব কেন? আপনার নামের অর্থটা জানি বলে তো বললাম। আর আমার পিছনে আপনার মতো 100 না, একটাও মেয়ে পিছনে পড়ে নেই। আপনার মতো ফাজিল মার্কার ছেলেকে আমি কেন হিরো আলমের গার্লফ্রেন্ডও লাইক করবে না। আরে রেগে যাচ্ছেন কেন? তাছাড়া রাখলে কিন্তু আপনাকে দারুণ লাগে। যত সব। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল, তখন আবার বললাম, ও হ্যালো, আপনার নাম মলি, যার অর্থ আনন্দদায়ক, মনোযোগী আর বন্ধুত্বপূর্ণ। আর আমি আলাউদ্দিন, যার অর্থ দিনের প্রদীপ, ভবিষ্যতের আলো। কত সুন্দর মিল আমাদের, তাই না? এক চুলো মিল নেই। এই বলে মলি নামে সুন্দরী মেয়েটি ভিতরে চলে গেল। আমি ভিতরে গেলাম। রুমে গিয়ে দেখলাম মেয়েটি মার কাছ থেকে রুমে চাবি নিচ্ছে। তখন মা আমাকে দেখে বলে উঠলো, এইদিকে আয়। আমি মার কাছে গেলাম, আর মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি মিটমিট করে হাসতেছি। মলিমা, এ হলো আমার ছেলে। খুব অভদ্র, বদমাইশ একটা ছেলে। ওর থেকে দূরে দূরে থেকো। মা, নিজে ছেলে প্রশংসা করতেছো নাকি দুর্নাম? দুটোই। মেয়েটিকে সাবধান করে দিলাম। মেয়েটি মিটিমিটি করে হাসতেছিল আর বলল, তো আন্টি, আপনার ছেলে কি শুধু বদমাইশিগিরি করে নাকি অন্য কিছু করে? করে। এবার ঢাবিতে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করতেছে। ওহো, এই ব্যাপার। ঢাবির স্টুডেন্ট? মেয়েটি হঠাৎ করে কেমন জানি করে বলল, ঢাবির স্টুডেন্ট, দাম আছে। আপনার মতো পাতি ইউনিভার্সিটিতে পড়ি না। ও মা, তাই? দেখা হবে খুব শীঘ্রই। বাই। মেয়েটি এই বলে একটা হাসি দিয়ে চলে গেল। মা, আমি কি জোকস বললাম নাকি? আমার তো তাই মনে হলো। মাও হাসতে লাগলো। মা, তুমিও না দিদির আমার থেকে বেশি দুষ্ট হয়ে যাচ্ছ, শুধু নিজের ছেলেকে ছোট করো। তাই না? যা ফ্রেশ হয়, খেতে দিব। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি ধ্রুব আর ধ্রুবর গার্লফ্রেন্ড একসাথে ক্যাম্পাসে যেতে লাগলাম। কিন্তু ক্যাম্পাসে যাওয়ার পর যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আর ধ্রুব ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ আটকে যায় ক্যাম্পাসের গেটের সামনে। কারণ ক্যাম্পাসের গেট দিয়ে মলি মেয়েটিকে ঢুকতে দেখলাম। আমি তো অবাক চোখে চেয়ে আছি। তার মানে মেয়েটি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে? ধ্রুব, থাক, আমি আসতেছি। কোথায় যাস? দেখতে থাক। এই বলে সোজা আমি মলি মেয়েটির পিছনে গিয়ে দাঁড়ালাম। আরে আরে, মলি আপু যে আমাদের ক্যাম্পাসে যে। কেন? আপনাদের ক্যাম্পাসে কি আসা বারণ নাকি? তা হবে কেন? আচ্ছা, তুমি তো প্রথম বর্ষের স্টুডেন্ট মনে হচ্ছে, কারণ এর আগে তো আমাদের ক্যাম্পাসে দেখিনি। তো আর তুমি করে বললেন কেন? পারমিশন নিছেন? কথাটি শুনেই আমি হেসে উঠলাম আর বললাম, আমি তোমার সিনিয়র 2 বছরের, আর জন্য তুমি করে বলতে হয়। হুমা, তাই? এই শোনো, কোনো ঢং চলবে না। আমাদের ক্যাম্পাসের নিয়ম কানুন আছে, যা তোমাকে মেনেই চলতে হবে। কি নিয়ম শুনতে পারি? শুধু শুনলে হবে না, মেনে চলতে হবে। হুম। শোনো, প্রতিদিন ক্যাম্পাসে ঢুকেই তোমার প্রথম কাজ হলো আমার কাছে আসবা, মিষ্টি করে সালাম দেবা, আর আমি যে বলবো তাই করে ভিতরে যাবা। আচ্ছা। এই তুমি আসতেছো কেন? মজা মনে হচ্ছে তোমার? সরি ভাইয়া। আর মাথা নিচু করে কথা বলবে আমার সামনে, মনে থাকবে? মেয়েটিকে র্যাগিং করে সেই মজা পাচ্ছি। মনে থাকবে। আমি এখন আসি। যাবে মানে? সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখন যাও। জি। মেয়েটি চলে যাচ্ছিল আর আমি হাসতে হাসতে দুবুর কাছে যেতে লাগলাম। আর মলি মনে মনে বলতে লাগলো, একবার ক্লাসে আসো, দেখাচ্ছি মজা। কিরে, মেয়েটার সাথে এমন করলি কেন? চিনিস নাকি? আরে এই তো সেই মেয়ে যার কথা বলেছিলাম। ও, এই সেই মেয়ে। মেয়েটাকে বাসায়ও জ্বালাস, তুই আর ক্যাম্পাসেও শুরু করেছিস। মেয়েটা মেয়েটা করতেছিস কেন? ভাবে বলো কে? বলিস কি, ক্রাশ খাইছিস নাকি? তা আবার বলতে দেখছিস একদম পড়ি, কণ্ঠটা বুকে আগুন ধরিয়ে দেয়। মাম্মা, তুমি দেখি প্রেমে হাবুডুবু খাচ্ছ। আরে প্রেম পরে, মেয়েটির সাথে আগে কিছুদিন মজা নিয়ে নিই। ভাবি, বলো কথা।
কে? ভাবি গো? আরে আলাউদ্দিন একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই? কে গো? চিনি না, তবে ক্যাম্পাসে নতুন, জুনিয়র হবে হয়তো। মামা, জুনিয়রই। তাহলে ট্রিট হবে কিন্তু। হবে সময় মতো। চলো সবাই এখন ক্লাসে যাই, নতুন শিক্ষক আইছে মানে শুনলাম। ও আচ্ছা, চল ক্লাসে যাই। তারপর আমরা আমাদের ডিপার্টমেন্টে গেলাম। ক্লাসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে প্রিন্সিপাল স্যার চলে আসলো। সাথে সাথে আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপালের সাথে আমাদের ডিপার্টমেন্টের প্রধান স্যারও ছিল। আর তৃতীয় জনকে দেখে আমার চোখ কপালে। বন্ধু, ওই মেয়ে প্রিন্সিপালের সাথে কেন? মনে হয় প্রিন্সিপালের কাছে তোমার নামে র্যাগিং করার বিচার দিছে। বন্ধু, আমি পিছনে দরজা দিয়ে দৌড় দিলাম। আরে না, ধরা খেয়ে যাবি। চুপচাপ আড়ালে থাক, যাতে মেয়েটার চোখে না পড়িস। এটাই করতে হবে। প্রিন্সিপাল রুমে আসার পর এভরিবাডি সিট ডাউন। সকলে বসে পড়লো, শুধু আমি বাদে। আমি বসা বাদ দিয়ে সোজা ব্রেঞ্চের নিচে। এখানেই লুকিয়ে থাক। তারপর আমি প্রিন্সিপালের স্যারের কথা শুনে আমি নিচ থেকে উপরে বসে পড়লাম। শোনো তোমরা, উনি হচ্ছেন ইসরাত জাহান মলি, তোমাদের ফিউচার বিষয়ে নতুন শিক্ষক। কথাটি শুনে আমি নিচ থেকে উপরে এসে মলের দিকে তাকিয়ে থাকলাম। ধ্রুব রে, এ কি বলে স্যার? যাই বলুক, তোর সাথে ভাবি থুক্কু ম্যাডাম কি যে করবে আল্লাহ আর মলি ম্যাডাম যে ভালো জানে। আমি তো শেষ। ওই দেখ, তোর দিকে তাকিয়েছে ম্যাডাম। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম মুচকে আসতেছিল আমার দিকে তাকিয়ে। আমি পরক্ষণে ধ্রুবর আড়ালে চলে গেলাম। তোমাদের সাথে নতুন ম্যাডামে এখন পরিচয় হবে। আমরা আসি তাহলে। এই বলে স্যার চলে যাচ্ছিল। আমরা দাঁড়িয়ে গেলাম আবার। স্যার চলে যাবার পর বসো সকলে। আমরা সকলে বসে পড়লাম। তোমরা সকলে কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি? সকলেই, শুধু আমি বাদে। আমিও ভালো আছি, তবে কিছুটা রাগও আছে একজনের উপরে। তবে সেটি বড় কথা নয়, আগে তোমাদের সকলের সাথে পরিচিত হতে হবে। দেখছিস, কথাটা কিন্তু তোকে বলেছে। হারামি চুপ থাক, সিপাই পড়ে গেছি আজ। ইয়েস ম্যাম। ওকে, একে একে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দাও। মলি ম্যাডামের কথা মতো সকলে একে একে দাঁড়িয়ে পরিচয় দিতে লাগলো। কিন্তু রুমের একদম শেষের ব্রেঞ্চে আমরা বসেছি। একে একে পরিচয় দিতে ধ্রুব দাঁড়িয়ে গেল। তখন ম্যাডাম বলল, ওয়েট, আমি তোমাদের কাছে আসছি, তারপর বলো। দূরে তো ক্লিয়ার শোনা যাবে না। এই বলে ম্যাডাম আমাদের বেঞ্চের সামনে আসলো। এখন বলো। ম্যাডাম, আমি ধ্রুব, এখানে হলে থাকি। বসো। তারপর নিয়ম মতো আমি দাঁড়ালাম, তবে একদম মাথা নিচু করে দাঁড়ালাম। আপনার পরিচয় বলেন। জি, আমি আমার পরিচয় দেওয়ার আগে ম্যাডাম আবার বলে উঠলো, তুমি তো আমার স্টুডেন্ট, আমার জুনিয়র, তুমি করেই বলি। এতে পারমিশন নিতে হবে না। কি ঠিক বললাম তো? আমি বুঝতে পারলাম আমার কথা ফেরত দিচ্ছে। কি চুপ কেন তুমি? কথা বলতে পারো না নাকি কথা বের হচ্ছে না কোনো কারণে? জি ম্যাডাম, ঠিক বলছেন, পারমিশন লাগে না। গুড। তো তোমার পরিচয় দাও। জি, আমি আলাউদ্দিন, এখানে বড় হয়েছি, এখানেই থাকি ম্যাডাম। তাই? তো তুমি ইউনিভার্সিটির নিয়মকানুন জানো? জি ম্যাম। তো আমার তো কিছু নিয়মকানুন আছে তোমার জন্য। জি ম্যাডাম, বুঝলাম না। মানে তোমার জন্য কিছু আলাদা নিয়ম আমি বেঁধে দিচ্ছি, সেই অনুযায়ী তোমাকে ক্যাম্পাসে চলতে হবে। ওকে ম্যাডাম। তো নিয়মকানুনগুলো শোনো। জি ম্যাডাম, বলুন। তো প্রতিদিন তুমি ক্যাম্পাসে এসে আমার চেম্বারে চলে আসবে আর আমাকে নরম সুরে সালাম দিবে। বুঝতে পারলাম ম্যাডাম আমার বলা কথাগুলো বললেই ফেরত দেবে, এসব ভাবতেছি। আর তখনই ম্যাডাম আমাকে থাপ্পড় মেরে দিল। আমি আবার চোখে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। কপাল আমার যে শনি আছে আজ বুঝতে পারতেছি। কিসের জন্য যে র্যাগিং করতে গিয়েছিলাম, সবই আমার কপাল। আমি গালে হাতে অবাক চোখে তাকিয়ে রইলাম। ক্লাসে অমনোযোগিতা আমি পছন্দ করি না। তার মানে অমনোযোগী ছিলাম বলে মারছে? সরি ম্যাম। ক্যাম্পাসে এসে আমাকে নরম সুরে সালাম দিবা, আমার সামনে মাথা নিচু করে কথা বলবা, আর আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। বুঝেছো কি বলছি? মলি ম্যাডাম হুবহু আমার কথাগুলোই বলল। জি ম্যাডাম, বুঝেছি। শুধু বুঝলে হবে না, যা বলছি সব মেনে চলতে হবে। জি ম্যাডাম, মেনে চলবো। বসো। আমি সিটে বসে পড়লাম ধ্রুবর পাশে। মামা, তোর জীবন তেনা তেনা করে ফেলবে ম্যাডাম। মামা, ম্যাডামের হাত থেকে বাঁচা আমারে। আমি এর মধ্যে নেই রে। আমরা চুপচাপ বসে কথা বলতেছিলাম আর ম্যাডাম সামনে গিয়ে বলল, তো সকলের সাথেই তো পরিচিত হলাম। জি ম্যাম। ম্যাডাম আমার দিকে আঙ্গুল দিয়ে বলল, এই তুমি এদিকে আসো। এই রে, আবার ডাকে কেন? এখন মনে হয় তোকে কান ধরাবে। শালা প্যারায় আছে আর তুই মজা নিচ্ছিস। কি হলো, আসো এখানে। জি ম্যাম। আমি বলে ম্যাডামের সামনে গেলাম। জি ম্যাম। এখানে দাঁড়িয়ে থাকো, আর বোর্ডে আমি লিখবো, তুমি একটু পরপর মুছে দিবা ওগুলো। ম্যাডাম আমি? তুমি কেন করবে না? না না ম্যাডাম, কেন করবো না, অবশ্যই করব। তো চুপচাপ দাঁড়িয়ে থাকো। পোড়া কপাল আমার, চাইছিলাম প্রেম করতে এর সাথে, কিন্তু ইনি যে ম্যাডাম তা তো জানতামই না।
তাই আমাকে ক্লাসরুমের মধ্যেই ল্যাম্পপোস্ট করে রেখেছে। লজ্জায় মাথা কেটে যাচ্ছে আমার। ম্যাডাম পুরোটা ক্লাস আমাকে দাঁড় করে রাখলো আর বোর্ড মুছালো। ক্লাস শেষ হলে ম্যাডাম চলে যাবার পর, মামা, তোরে দিয়ে যে ম্যাডাম আর কি করাবে আল্লাহ মাবুদ জানে। তাতে কি, তোরা ফ্রিতে দেখবি আর মজা নিবি আর জ্বলবো আমি? তুই আর কাউকে পাস না র্যাগিং করার জন্য? আরে বাল, জানতাম না কি উনি আমাদের নতুন ম্যাম। শোন, সময় বুঝে ম্যাডামকে সরি বলে দিস। সরিতে কাজ হবে না, ম্যাডামকে শিক্ষা দিতে হবে। বলিস কি? তুই কি ম্যাডামের সাথে মারামারি করবি না কি? মারামারি না, এমন কাজ করবো ম্যাডাম সইতেও পারবে না, কিছু কইতেও পারবে না। আমার মাথায় হেব্বে একটি শয়তানি বুদ্ধি আসছে। কি করবি রে? দেখ, মলি হলো ক্যাম্পাসে আমাদের কাছে ম্যাডাম, তাই এখানে সম্মান করতে হবে। কিন্তু আমার বাসায় ম্যাডাম হলো আমাদের ভাড়াটে, আমরা মালিক, তাই যা করা বাড়িতেই করব। মাম্মা, তাহলে যুদ্ধ একটা লাগবে তোর আর ম্যাডামের। তা তো লাগবেই। আমাকে অপমান করার প্রতিশোধ এখন নেব। আমাকে থাপ্পড় মারা না, দেখাচ্ছি মজা। কি হয় সব জানাস আমাদেরকে। হ্যাঁ অবশ্যই। এই বলে ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম, মাথা শয়তানি বুদ্ধি নিয়ে। যাই হোক, বাসায় আসার পর আম্মু দরজা খুলে সে লেভেলে একটা মিষ্টি হাসি দিল আমাকে দেখে। কি ব্যাপার আম্মু, আমাকে দেখে হাসতেছে কেন? আমি কি জোকার নাকি? আমি আমার মুখে হাত দিয়ে দেখলাম, মা আরো জোরে হাসতে লাগলো। মার হাসার শব্দে বড় বোন সে হাসা শুরু করে দিল। আমি তো পরে ব্যাককল বনে গেলাম। বুঝলাম না ব্যাপার, আমাকে দেখে তো হাসার কি? আজকের দিনটা কি আমাকে নিয়ে সবাই মজা করবে নাকি? কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম? বুঝলাম না তোমরা আসতেছে কেন? রাগ হচ্ছে কিন্তু আমার। আরে আমার খোকা রেগে গেছে। ছোট ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গিয়েছে দেখছো মা? কি শুরু করলে তোমরা? এই কুত্তি, তুই বলবি কি হয়েছে? তো বাবা, তোমার ক্যাম্পাসের আজকের দিন কেমন কাটলো? মানে তোর নতুন ম্যাডামকে কেমন দেখলি? বোনের কথা শুনে মাও হাসতে লাগলো। ওহো, এই ব্যাপার, বুঝতে পারতেছি কেন হাসতেছ। আমার ভাইটার উপর বুঝি আজ অনেক ধকল গেছে। কুত্তে রে, আমি তোরে খাইছি। এই বলে বোনরে ধরতে যাবো, সেও দৌড়ে পালালো। আমিও দৌড় দেবো, কিন্তু মা আমাকে আটকালো। মা, তোমরা সব জানতে, আমাকে বললে না কেন? বলার সুযোগ দিছিস? যাই হোক, তোর ম্যাডাম হয়, সম্মান দিয়ে কথা বলবি। দেখো না কি করি, সম্মান না? বিড়বিড় করিস কেন? দেখ, একদম কোনো বাড়াবাড়ি করবি না, তোর ম্যাডাম হয়। মা তুমি টেনশন করো না, বেশি করবো না, একটু করব। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। পেছন থেকে মা ডাক দিল, কিন্তু আমি শুনলাম না। আমি আমার রুমে শুয়ে শুয়ে বিকাল হওয়ার অপেক্ষা করতেছিলাম, কারণ যা করার বিকেলেই করব। মনে মনে বলতেছিলাম, মলি ম্যাডাম, তোমার আমি চিপায় ফেলাবো, যেভাবে আমাকে ফেলাইছো ক্যাম্পাসে। দেখতে দেখতে বিকেল হলো। আমি সেই প্যান্ট শার্ট পরে ছাদে গেলাম, কারণ ম্যাডাম সাথে আসবেই। বিকেল টাইমটায় কার না ভালো লাগে ছাদে গিয়ে দাঁড়াতে। কিন্তু আমি ছাদে গিয়ে দেখি মলি ম্যাডাম আমার আগে ছাদে গিয়েছে। ম্যাডাম ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। আমি ম্যাডামের পিছনে গিয়ে বললাম, হে মলি, কি খবর? ম্যাডাম পিছনে ফিরে আমাকে দেখে বলল, তোমার সাহস হলো কিভাবে আমার নাম ধরে ডাকার? ভুলে যেও না আমি তোমার ম্যাডাম। ম্যাডাম এক ডাকে রেগে গেলেন। এরপর যা বলবো হজম করতে পারবেন তো? ওয়েট, কি বললে? তুমি আমার ম্যাডাম? ঠিক আছে, ম্যাডাম হন আমার, তবে সেটি ক্যাম্পাসে শুধু। আর এখানে তুমি আমাদের ভাড়াটে শুধুমাত্র, আর আমি তোমার মালিক। মালিকের উপরে কথা বলা যাবে না। ও, তাহলে এই ছন্দ আঁকছো? ওয়েট, আঁকছো কি? আঁকছেন হবে আপনি, ওকে? ম্যাডাম রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। মালিক হিসেবে আমার কিছু শর্ত আছে, সেটি তোমাকে মেনে চলতে হবে। কি সত্য? আপনি করে কথা বলতে হবে আমার সাথে। কথা বলার সময় মাথা নিচু থাকবে, সাথে হুটহাট আসা যাবে না। আর কি কি শর্ত আছে ধীরে ধীরে সময় মতো বলবো। ম্যাডাম রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, চুপ কেন? মেনে চলবে না? জি, চলবো। তো তোমাকে একটি কথা বলার আছে আমার। আসল ওষুধটা তো এখন ঢালবো। কি বলুন? রেগেই ম্যাডাম, তবে রাগী ভাব প্রকাশ করতে পারছিল না। ম্যাডাম মনে মনে বলতেছে, বাচ্চা, কাল ক্যাম্পাসে আসো, মজা বুঝাবো। কথাটি খুব সহজ। তোমাকে আমার 14টা বাচ্চার মা বানাতে চাই। হোয়াট? এই গলার আওয়াজ মালিকের থেকে জোরে হওয়া যাবে না। কথাটি হলো, তোমাকে ভালোবাসি আমি। আমার ভবিষ্যতে 14টা বাচ্চার মা হবে তুমি। তোমাকে আমি ভালোবাসি। উত্তরটা আগামীকাল ঠিক এই সময় এখান থেকে নেব। ভাবার জন্য সময় দিলাম, তবে ভেবেও লাভ নেই, উত্তর হ্যাঁ হতে হবে। আমার কথা শুনে ম্যাডাম তো পুরাই আগুন। ম্যাডাম রাগে গজগজ করতেছে, সহ্য করতে পারতেছে না কিছু, আবার কিছু করতেও পারতেছে না। ম্যাডাম, তোমাকে আমি ভালোবাসি। ম্যাডাম তো রেগে গজগজ করতেছে। উত্তরটা যেন আগামীকাল হ্যাঁই হয়। আমি আসতেছি। যাচ্ছি মানে? আমি কি যেতে বলেছি? আর কিছু বলার আছে আপনার? না নেই, তবে তুমি তো বললে না আগামীকাল উত্তরটা বলবে কিনা। বলবো। বিড়বিড় করে কি বলো গো? গালি দিচ্ছ নাকি? সি, আপনি হলেন আমার মালিক, আমি আপনাকে গালি দিতে পারি? কি ব্যাপার, হঠাৎ করে নরম হয়ে গেল যে? কোনো ফোন দিয়ে আটতেছে নাকি? আরে তেমন কিছু না, আপনি ভুল ভাবতেছেন। আমি এখন আসি। আমি ভাবতে লাগলাম
তারপর মলি ম্যাডাম চলে গেল। না, আমাকে সাবধান থাকতে হবে। শিওর ম্যাডাম কোনো ফোন দিয়ে আসতেছে। কি হতে পারে ফোন দিয়ে? সে যাই হোক, আমাকে সাবধান থাকতে হবে। তারপর আমি ছাদ থেকে নেমে এসে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর ধ্রুবকে কল দিয়ে সব বললাম। মাম্মা করিস কি? ম্যাডামকে তো সেই প্যারা দিচ্ছিস তুই। কেবল তো শুরু। যা করিস সাবধানে, ভুলে গেলে চলবে না, সে আমাদের ম্যাডাম। মনে হয় কোনো ফোন দিয়ে আসতেছে ম্যাডাম। সাবধানে চোখ কান খোলা রাখতে হবে। তারপর ধ্রুবর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন রুমে বড় বোন আসলো। কি রে, কি করিস? কি ব্যাপার বলতো? নরম সুরে কথা বলতেছিস? বোন মুখ ভেঁচকি কেটে বললো। কেন, আমি কি তোর সাথে নরম ভাবে কথা বলি না? আন্ডা বলিস করতে? আমার জামাটা খুললে আমার পুরো শরীরে তো তোর নখের দাগই পাওয়া যাবে। তোর শায়েস্তা করার উপায়, এর জন্য দেখিস না শখের নখ কাটি না। তোর মতো রাক্ষসী বোন দেখিনি আমি। ভাইয়ের সাথে মারামারি করার জন্য নখ রেখে দিস। তোর সাথে যেন মারামারিতে পারি তার জন্য রাখি রে। সন্দেহ আছে বুঝলি? কি নিয়ে সন্দেহ? তুই কি আমার আপন বোন নাকি? মনে হয় তোকে কুড়িয়ে পাইছে। দেখ, বাজে কথা বললে কিন্তু এক্ষুনি খামচি দিব। তার মাকে জিজ্ঞাসা করি, মা ও মা, তোমার এই মেয়েকে কোথেকে ঘুরিয়ে আনছো? বলতে দেরি হলেও আমাকে খামচি দিতে দেরি হলো না ওর। আমিও কম যাব নাকি? আমার হাতে যেহেতু নখ নেই, তারপরও খামচি দিচ্ছিলাম। মানে লেগে গেল আমাদের যুদ্ধ। যতক্ষণ না মা আসবে থামবেই না। কুত্তিটা সবসময় আমার সাথে ঝগড়া করে। এটাই হলো ভাই বোনের মধুর ভালোবাসা। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারকে কিছুটা ভয়ে ভয়ে ক্যাম্পাসে গেলাম। যেহেতু ম্যাডাম শর্ত দিছে, তাই ক্যাম্পাসে ঢুকেই ম্যাডামের কেবিনে চলে গেলাম। আসবো ম্যাডাম? আসো। আমি ভিতরে যাবার পর, ওহো, তুমি? তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম মহারাজ। জি ম্যাডাম, কিছু বলবেন? কথাটি হলো, তুমি এখন থেকে ঠিক 1 ঘন্টা এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে। কি? শুরু করে দাও। কিন্তু ম্যাডাম, বিনা কারণে কেন কান ধরবো? বেশি কথা হবে না। বেশি কথা বললে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আর কোনো কথা বললাম না, কারণ বাইরে থেকে ভিতরে দাঁড়িয়ে থাকা ভালো। আমি চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকলাম। আর ম্যাডাম মুসকে মুসকে আসতেছিল আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। কিন্তু 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর পা আমার লেগে আসলো। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তখন ম্যাডাম বলল, হয়েছে, এখন কান ছাড়ো। যাক বাঁচলাম। বলতে দেরি, ম্যাডামের ছাড়তে দেরি হলো না। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ দেওয়ার মতো কিছু হয়নি। ওই যে দেখো, ওই পাশে ঝাড়ু আছে, ওটি এনে আমার রুমটা ঝাড়ু দাও। ম্যাডাম? কি? না ম্যাডাম, কিছু না, দিচ্ছি ঝাড়ু। তারপর আমি ঝাড়ুটা নিয়ে রুমটা ঝাড়ু দিলাম। মনে মনে বললাম, শালার ম্যাডাম, আজ বাসায় আইসেন তো, আজ কিস করবো আপনাকে দিয়ে আমাকে। যাই হোক, ঝাড়ু দিয়ে শেষে ম্যাডামের কাছে এসে বললাম, ম্যাডাম ঝাড়ু দিছি, এখন ক্লাসে যাই, সময় তো হয়ে গেছে। যাও, তবে ছুটি দেওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাস থেকে বের হতে পারবে না বলে দিলাম। আচ্ছা ম্যাডাম। আমি এই বলে ক্লাসে চলে আসলাম। মনে মনে ভাবতেছি, ম্যাডাম ক্লাসে আবার কি করবে আমার সাথে? কিন্তু অবাক করার বিষয়ে ম্যাডাম ক্লাসে আসলোই না। শুনলাম ম্যাডাম নাকি বাসায় চলে গেছে। যাক, হাফ ছেড়ে বাঁচলাম। তারপর আমি ক্যাম্পাসে এসে বাসায় আসলাম। বাসায় এসে যা শুনলাম তার জন্য প্রস্তুতি ছিলাম না। ম্যাডাম ক্যাম্পাস থেকে বাসায় এসে আমাকে সাহায্য করার জন্য একদম ফোন দিয়ে এসে ভাবতে পারছিলাম না। এখন তো আমি প্যাচে পড়ে গেলাম। কি করি এখন? ওই শোন। হ্যাঁ মা, বলো। তোর পড়াশোনা কেমন চলতেছে? কেন মা, হঠাৎ করে পড়াশোনার কথা জানতে চাচ্ছ কেন? একদম উল্টো প্রশ্ন করবি না, বল কেমন চলতেছে। ভালো তো, কিন্তু কেন? ভালো না? তোমার ক্যাম্পাস থেকে আজ স্যার ফোন করে বলেছে তোর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তোকে টাকা পয়সা খরচ করে পড়াচ্ছে আর তুই ভালো মতো পড়িস না। কি বলো? তোমাকে আবল তাবল এসব কথা কোন স্যার বলছে? তোকে বলার প্রয়োজন বোধ করতেছি না, তুই আমার কথা শোন। বলো। আমার মাথা নিচু করে বললাম, কারণ মা রাগ করলে আমার পিঠে শুধু থালা বাসনের বাড়ি পড়বে। তোর পড়াশোনা ঠিক করতে হবে, তাই আমি ঠিক করেছি তুই আজ থেকে তোদের মলি ম্যাডামের কাছে প্রাইভেট পড়বি। কি বলো? ঠিক বলতেছি, ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। ম্যাডাম তোকে প্রতিদিন বিকাল 4টার সময় তার বাসায় যেতে বলছে, আজ থেকেই যাবি। কিন্তু মা। আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না, এটাই আমার শেষ কথা। মা প্রচুর রেগে আছে বলে আমি আর কিছু বললাম না, চুপচাপ বললাম, আচ্ছা যাব। যা, ফ্রেশ হয়ে নেই। আচ্ছা। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম, যা বল, বাড়িতে ম্যাডামের উপর জোর খাটাতে চেয়েছিলাম, সেটাও বন্ধ হয়ে গেল। মা এখানেও মলিকে আমার ম্যাডাম বানিয়ে দিল। তোর কোন শালা যে আমার নামে মার কাছে এসব বলেছে কে জানে। রাগ হচ্ছে খুব আমার। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। ঘুম দিলাম একটা, কিন্তু 4টার সময় মা এসে ডাকা শুরু করে দিল। এই শুয়ে আছিস কেন? ওঠ। কি হয়েছে, ডাকো কেন? ডাকি কেন মানে? 4টা বাজে, যা তোর ম্যাডামের কাছে পড়তে যা। 4টা বেজে গেছে? দ্রুত যা বলতেছি। আচ্ছা যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে বই খাতা নিয়ে ধীরে ধীরে ওই শয়তানি ম্যাডামের রুমের সামনে গেলাম। আমি শিওর ম্যাডাম আমার জন্য ওয়েট করতেছে আমাকে সাহায্য করার জন্য।
কারণ গত রাতে যা করেছি আমি, আল্লাহ জানে ভাগ্যে আজ কি আছে। সব চিন্তা ভাবনা উপেক্ষা করে বীরদের মতো ম্যাডামের দরজাটায় বেল বাজালাম, কিন্তু অবাক করার বিষয়ে বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল ভিতর থেকে। মনে হয় ম্যাডাম দরজার সামনে দাঁড়িয়েছিল। ম্যাডাম দরজা খোলার পর, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন করে টেনে সালামের উত্তরটা নিল। ম্যাডাম, মা বলল। ম্যাডামের কথা মতো আমি ভিতরে গেলাম। তারপর ম্যাডাম দরজাটা আটকে সোফায় গিয়ে বসলো। তো কি খবর? জি ম্যাডাম, ভালো। আপনার? আমিও ভালো, কিন্তু আমি বুঝতেছি না তোমাকে আপনি করে বলবো নাকি তুই করে। হাজার হোক আমার মালিক আপনি। ছি ছি ম্যাডাম, আপনি বলবেন কেন? আমি আপনার ছাত্র। আমি বুঝলাম ম্যাডাম এখন আমাকে নিয়ে মজা নেবে। ও মা, তাই? কিন্তু কেন যেন গত রাতে আমাকে বলেছিল সে আমার মালিক হয়, সে আপনি করে মাথা নিচু করে কথা বলতে হবে। আর একটি কি যেন বলেছিল, কিসের যেন উত্তর দিতে হবে, আর বলেও দিছিল উত্তর হ্যাঁ হতে হবে। সে হয়তো জানতো না আজ সে এই পরিস্থিতি পড়বে। যদি জানতো তাহলে ওই রকমটা কোনোদিনই বলতো না ম্যাডাম। এই জন্যই গুরুজনরা একটি কথা হামেশাই বলে। কি কথা বুঝতে পারতেছো? জি ম্যাডাম। কি কথা বলো তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাহ, ভালোই তো বুঝেছ। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। যাও, দরজার ওখানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। আমি জানতাম আবার কান ধরাবে, কিন্তু ম্যাডাম। কি, দরজার বাইরে গিয়ে কান ধরতে চাচ্ছ নাকি? না ম্যাডাম, যাচ্ছি। তারপর আমি দরজার সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকলাম। ম্যাডাম, আমি আপনাকে দেখে নেব, মনে মনে বললাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ম্যাডাম বলল, এখন সোফায় এসে বসো। তারপর আমি সোফায় গিয়ে বসলাম। আর ম্যাডাম বলল, তো কেমন লাগলো আমার ফোন দি? ফোন দি মানে? কি এখনো বোঝো নাই? আমি এখন সবটা ক্লিয়ার হলাম। মানে আপনি? আমি তোমার মাকে বলে ঘরেও তোমার ম্যাডাম হয়ে গেলাম। আপনি মাকে আবল তাবল বলেছেন? শোনো শয়তানের বড় ভাই, তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক। তোমার মতো এরকম অনেক খারাপ ছেলেকে ভালো করেছি আমি। আমি চুপ করেছিলাম শুধু। শোনো, পরবর্তীতে যদি আমার সাথে কোনো রকম বাতরামি করতে চাও তার ফল কিন্তু ভালো হবে না। ছাত্র ছাত্রের মতো থাকবে। জি ম্যাম। বই বের করো। তারপর চুপচাপ ম্যাডামের কাছে পড়তে লাগলাম। প্রথম দিনে এতগুলো বাড়ির কাজ পড়া দিল আর বলল, আজকের মতো পড়ানো শেষ। তবে হ্যাঁ, আগামীকাল যদি বাড়ির কাজ আর পড়া যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু কঠিন শাস্তি দিব। জি ম্যাডাম। আমি এই বলে রুম থেকে বের হয়ে গেলাম। যে পড়া দিচ্ছে ম্যাডাম, শেষ করতে চাইলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু পড়া নিয়ে থাকলে হবে না, ম্যাডামকে চাপে রাখতে হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, এটাই শেষ উপায় ম্যাডামকে সাহায্য করার। ম্যাডাম এখন ক্যাম্পাসের সাথে সাথে আমার ঘরেরও ম্যাডাম, তাই এই দুইখানে কিছু করতে পারবো না। কিন্তু রাস্তায় তো ম্যাডাম না, এখন যা করার রাস্তায় করতে হবে। যাই হোক, পরের দিন মাথার মধ্যে হাজারটা শয়তানি বুদ্ধি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, কখন ম্যাডাম আসবে ক্যাম্পাসে যাবার জন্য। রাস্তার পাশে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছিলাম। সকাল 9টা বাজে, কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে 6টা বাজে। এত কুয়াশা পড়তেছে আজ, আমার 2 হাত সামনে মানুষকেও দেখতে পারতেছি না। আমি ম্যাডামের আসার পথে পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর কুয়াশার ভিতর থেকে মেয়েলি কণ্ঠে কান্না বেশি আসতেছিল। আমি তো ভয় পেয়ে গেলাম, ভূত নাকি। ধীরে ধীরে কান্নার শব্দটা আমার কাছে আসতেছিল। আমি তো দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার সামনে একটি মেয়ে কান্না করতে করতে আসলো। মেয়েটিকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি, কিন্তু মেয়েটি কান্না করছে কেন? মেয়েটি কান্না করতে করতে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? আমি মেয়েটির সামনে গেলাম। মেয়েটি ভালোই বড়, হয়তো ক্লাস 9 থেকে 10-এ পড়ে। ভাইয়া, কিছু ছেলে আমার ফোনটা জোর করে নিয়ে গেছে। কি বলো? আমি একা একা যাচ্ছিলাম, হঠাৎ ওরা এসে নিয়ে গেল আমার ফোন। আমি বুঝতে পারলাম ঘন কুয়াশার জন্য বকাটে ছেলেরা মেয়েটিকে একা পেয়ে ফোন নিয়ে গেছে। কেড়ে, তুমি কান্না করো না, চলো তোমাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎ তখন ম্যাডাম আমাদের সামনে আসলো। কোত্থেকে জানো? আমাদের সামনে সে মেয়েটির কান্না করা দেখে আমার দিকে রাগে চোখে তাকালো। আমি বুঝতে পারলাম ম্যাডাম আমাকে ভুল বুঝতেছে, তাই বললাম, ম্যাডাম আপনি ভুল। ম্যাডাম আমাকে থাপ্পড় মারল আর বলল, বেয়াদব, ইফটিচিং করতেছিস? দেখাচ্ছি তোর মজা আজকে। কি বলেন ম্যাডাম? ইফটিজিং মানে? ইফটিচিং মানে বোঝো না? সত্যি করে বলো, মেয়েটির সাথে কি করেছিস যার জন্য সে কান্না করতেছে? ম্যাডাম রেগে তুই তুকারি শুরু করলো। আর আপনি ভুল বুঝতেছেন ম্যাডাম। আমি ভুল বুঝতেছি না। এই মেয়ে, তুমি নির্ভয়ে বলো ও তোমার সাথে কি করেছে। তারপর ম্যাডাম মেয়েটিকে জিজ্ঞাসা করলো। মেয়েটি কান্না থামিয়ে বলল, আপনি ভুল বুঝছেন, উনি আমাকে কিছু করেনি। তাহলে কেন কান্না করতেছো? আসলে আমার সাথে কিছু ছেলে। ম্যাডামকে সব বললো। ম্যাডাম অবাক চোখে তাকিয়ে আছে। আমি এবার আমার মাঝে হাত দিয়ে কিছুটা রাগি চোখে তাকিয়ে আছি। ম্যাডাম ধীরে ধীরে নরম চোখে করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। কি ম্যাডাম, আবার মারবেন নাকি? এমনিতে রেগেছিলাম, এখন আরো রাগ হচ্ছে। সরি। সরিতে কাজ হবে না। কি করতে হবে? যা বলবো তাই করতে হবে, তাহলে মাফ করব। কি? বেশি কিছু না, আমাকে ভালোবাসে বলতে হবে এক্ষুনি। আলাউদ্দিন, ভুলে যেও না আমি তোমার শিক্ষক।
ম্যাডাম তো শুধু বাড়িতে আর ক্যাম্পাসে, রাস্তায় তুমি হলো আমার ক্রাশ। তোমাকে সরি বলে ভুল হয়েছে, কোষে আরেকটা দেওয়া দরকার ছিল। দাও না সুন্দরী, তোমার নরম হাতে থাপ্পড় খেতে মজাই লাগে। তোমাকে পরে দেখে নিব আমি, ক্যাম্পাসে আসো আগে। ম্যাডাম রেগে বলেই চলে গেল। ম্যাডাম আজ বেশি রেগেছে, কারণ হয়তো মেয়েটির সামনে ম্যাডামের সাথে এমন করেছি বলে। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি এই বলে মেয়েটিকে নিয়ে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম আজ ক্যাম্পাসে যাওয়া হবে না, কারণ ম্যাডাম প্রচুর রেগে আছে, গেলে আমার কপালে শনি দেবে। তাই আর ক্যাম্পাসে না গিয়ে মেয়েটিকে বাসায় পৌঁছে দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটি ঘুম দিলাম, মনের শান্তিতে চরম একটি ঘুম দিলাম। আমি এখন ম্যাডামের রুমের সামনে দাঁড়িয়ে আছি, দরজায় বেল দিলাম। ম্যাডাম সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। আমাকে দেখে ম্যাডাম বলল, কি ক্যাম্পাসে তো দেখলাম না, ভয়ে আসো নাই নাকি? আমার মনে অন্য কিছু চলতেছে। আমি তো ভয় পাই না। আচ্ছা ম্যাডাম, রুমের মধ্যে আসি। আসো। তারপর আমি রুমে ঢুকলাম আর ম্যাডাম দরজাটা লাগিয়ে দিল। ভয় যেহেতু পাও না, তাহলে ক্যাম্পাসে আসলে না কেন? আসলে হয়েছে কি, কি? আসলে অন্য কারণে যাইনি। আর আমি কিন্তু ভীতু না। আমি ধীরে ধীরে ম্যাডামের দিকে এগোতে লাগলাম। ভীতু না ঠিক আছে, কিন্তু আমার দিকে এভাবে এগিয়ে আসতেছো কেন? কেন এগিয়ে আসতেছি জানো না মলি ম্যাডাম? মানে হলো আমি ম্যাডামের দিকে এগিয়ে যাচ্ছি আর মলি পিছুচ্ছে। মলি একসময় দরজার সাথে ঠেকে গেল। আমি একদম ম্যাডামের সামনে দাঁড়িয়ে রয়েছি। ম্যাডামের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। কি করছো তুমি? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার ম্যাডাম। ম্যাডামের প্রেমে পড়ে গেছি, তার মায়ে জড়াতে চাই। আমি 2 হাত ম্যাডামের দুপাশে দরজায় রাখলাম। আলাউদ্দিন দেখো, উল্টাপাল্টা কিছু করলে তোমার। ম্যাডামকে আর কিছু বলতে না দিই আমার ঠোঁট দিয়ে ম্যাডামের ঠোঁটগুলো আটকিয়ে দিলাম। আমি ম্যাডামকে জোর করে আটকে রেখে কিস করতে লাগলাম, এক প্রকার জোর করেই। ম্যাডাম ছাড়ানোর চেষ্টা করতেছে আমাকে, কিন্তু আমি তো ছাড়তেছি না। আমি চেপে ধরে রেখে কিস করতেছি মনের সুখে। কি মিষ্টি মলির ঠোঁট দুটো। এভাবে প্রায় 2 মিনিট কিস চলার পর ম্যাডাম আর থাকতে না পেরে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আর আমি সঙ্গে সঙ্গে খাট থেকে ফ্লোরে পড়ে গেলাম। মা গো, আমার মাজা গেছে। আমি চোখটা মেলে দেখি আমি আমার রুমের মধ্যে খাট থেকে ফ্লোরে পড়ে গেছি। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। ইস, স্বপ্নটা আর একটু থাকলে আরো কিছু করতে পারতাম। কি রোমান্টিক ছিল রে স্বপ্নটা। মনে মনে শয়তানি বুদ্ধি আটলাম যে এতক্ষণ যে স্বপ্নটা দেখলাম এটি পূরণ করলে ম্যাডামকে চরম শিক্ষা দেওয়া হবে। তাই মনে মনে ঠিক করলাম আজ বিকালে পড়তে গিয়ে ম্যাডামকে কিস করব। তাই বিকালে সুন্দর মনে সেজেই শরীরে সেন্ট নিয়ে বের হলাম। ম্যাডামের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডামকে কিস করবোই আজ, তারপর যা হবার দেখা যাবে। এই ভেবে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর ম্যাডাম দরজা খুলে দিল। আরে তুমি আজ আগে যাচ্ছ যে? এমনি ম্যাডাম, আমি রুমের মধ্যে ঢোকার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, ভেতরে আসো। আমি রুমে ঢুকলাম আর ম্যাডাম দরজাটা আটকে দিল। কি ব্যাপার, তোমার বই কোথায়? ম্যাডাম এই বলে আমাকে পার করে সবাই বসতে যাচ্ছিল, কিন্তু আমি হঠাৎ করে ম্যাডামের হাতটা শক্ত করে ধরেই একটানে ম্যাডামকে দরজায় ঠেকে আমি নিজেকে ম্যাডামের একদম কাছে নিয়ে গেলাম। এই তুই কিছু বলার আগেই আমি ম্যাডামের ঠোঁট দুটোকে আমার ঠোঁট দিয়ে আবদ্ধ করে ফেললাম। ম্যাডাম তো প্রথমে পাথরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, আর আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু ম্যাডামের যখন হুঁশ আসলো আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি তো ছাড়া পর পর ম্যাডামের দিকে তাকিয়ে হাসতে লাগলাম, আর ম্যাডাম নিজে ঠোঁট মুছতেছিল আর অগ্নির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি তো হাসতে হাসতে বললাম, কেমন লাগলো ম্যাডাম? আমার এই কথা শুনে ম্যাডামের চোখ নিমিশেই রক্তবর্ণ ধারণ করলো। আমার কাছে এসেই খুব জোরেই মারলো থাপ্পড়। আমি থাপ্পড় খেয়ে দরজার উপর পড়ে গেলাম। ম্যাডাম রেগে চিৎকার করে বলল, বেয়াদব ছেলে, দূর হয় এখান থেকে। আমি এরকম রাগতে ম্যাডামকে কখনো দেখিনি। না, বেশি করে ফেলছি মনে হয়। ম্যাডামের রাগ দেখে আমি চুপ হয়ে গেলাম। তোকে যদি আবার কখনো আমার সামনে দেখে, তোর খবর আছে। যা, বের হয় এখান থেকে। আমি ম্যাডামের রাগ দেখে সেখানে থাকলাম না, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম ম্যাডামের রুম থেকে। ম্যাডাম তার রুমে বসে কান্না করতেছিল। আসলে আজ আমি যা করলাম সেটি অতিরিক্ত করে ফেলেছি। আমি বাসায় বই রেখে বাইরে চলে আসলাম। ম্যাডামকে কিস করছি ভাবতে আমার শরীরে কেমন জানি করতেছে বারবার। আমি বাইরে এসে ধ্রুবকে ফোন দিলাম। কই তুই? বাসায়। তুই কই? মোড়ের পাড়ে আয়। ওকে। তারপর কিছুক্ষণ পর ধ্রুব আসলো। কি রে, কি হয়েছে? মন খারাপ মনে হচ্ছে। বন্ধু, এক ঘরের মধ্যে থেকে একটি বড় পদক্ষেপ করে ফেলেছি রে। কি করেছিস বল আমাকে। গোলাপের পাপড়ি ছিঁড়েছি, গোলাপের পারমিশন না নিয়ে। বুঝলাম না, বুঝিয়ে বল। বন্ধু, আমি মলি ম্যাডামকে কিস করেছি। হোয়াট? বন্ধু, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কি করবো এখন আমি? কি করছিস এটা? ম্যাডামকে কেন কিস করলি? আমি প্রতিশোধ নিবার তালে আমার মনের অজান্তে আমি এটি করে ফেলেছি। এখন কি করব আমি? কি করবি আবার? ম্যাডামের পা ধরে ক্ষমা চাইবি। ম্যাডাম অনেক রেগে আছে, আমাকে বলেছে আমি যেন ওনার সামনে না যাই। ম্যাডাম তো না বলবেই সামনে যেতে, তবে তোকে যেতে হবে, ম্যাডামের কাছে ক্ষমা চাইতে হবে।
ম্যাডামকে বোঝাতে হবে তুই খারাপ ছেলে না। তুই ভাব, ম্যাডাম এখন তোকে কেমন ছেলে ভাবতেছে। তুই ঠিকই বলেছিস, ম্যাডাম আমাকে খুব খারাপ ভাবতেছে। ম্যাডামের কাছে যেভাবে হোক ক্ষমা চাইতে হবে। যা করার কালকে ক্যাম্পাসে গিয়ে করিস, আজ আর ম্যাডামের সামনে যাস না। আচ্ছা। মন খারাপ করিস না, এখন বাসায় যা, কাল ক্যাম্পাসে সব হবে। আচ্ছা। তারপরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবারটা না খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সত্যি আজ নিজেকে অপরাধী আর দোষী দোষী মনে হচ্ছে। আলাউদ্দিন, কি করছিস তুই? এটি যেভাবে হোক ম্যাডামের কাছে ক্ষমা চাইতে হবে। এসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যাম্পাসে যাওয়ার জন্য রেডি হলাম। ধ্রুবকে আগে কল দিয়ে রেডি হতে বললাম। ম্যাডাম তো সকাল সকাল ক্যাম্পাসে যায়, তাই আগে গিয়ে ম্যাডামের সাথে কথা বলতে চাইলাম। কোথায় তুই? এই তো বের হয়েছি। দ্রুত আয়। ওকে। কিছুক্ষণ পর ধ্রুব আসলো। ওকে নিয়ে রিক্সা করে ক্যাম্পাসে গেলাম। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে ক্যাম্পাসের মধ্যে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়ার কারণ হলো মেয়েটি ওপাশ থেকে দৌড়ে আসতেছিল। মেয়েটিও পড়ে গেছে। আমি মাটি থেকে উঠে বললাম, এই স্টুপিড গার্ল, দেখে চলতে পারেন না? ক্যাম্পাস কি খেলার মাঠ যে দৌড়াচ্ছেন? আমি হাতে ব্যথা পাইছি কারণ মেয়েটি দৌড়ে এসে ধাক্কা দিয়েছে। সরি ভাইয়া। মেয়েটি এটি বলে আবার দৌড় দিয়ে চলে গেল। আরে আজব তো, বেয়াদব মেয়ে আবার দৌড়ে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, আচ্ছা বাদ দে বন্ধু, চল ম্যাডামের কেবিনে যাই। বাল ব্যথা পাইছি খুব। এইসব বলতে বলতে ম্যাডামের কেবিনে দিয়ে গেলাম, কিন্তু ম্যাডাম দেখি তার কেবিনে নেই। কিরে, ম্যাডাম কোথায়? হয়তো এখনো আসেনি, চল আমরা ওখানে বসে থাকি, ম্যাডাম আসলেই দেখতে পাবো। ওকে চল। তারপর আমি আর ধ্রুব বসে আছি ম্যাডামের কেবিনের সামনে, কিন্তু ম্যাডাম আসার নামই নেই। কিরে, ম্যাডাম আসে না কেন? মনে হয় আজ আর আসবে না। কেন আসবে না? শালা, যা করছিস এরপর কেন আসতেছে না আবার জিজ্ঞেস করতেছিস? তাহলে এখন কি করব? আগামীকাল তো আসবে, তখনই যা করার করতে হবে। আমি বাসায় গিয়ে কথা বলি। একদম না, বাসায় আর কিছু করা যাবে না। আচ্ছা। তারপর আমি আর ধ্রুব সেখানে বসে বসে ভাবতেছিলাম কিভাবে ক্ষমা চাইলে ম্যাডাম ক্ষমা করবে। ঠিক তখনই ধ্রুবের গার্লফ্রেন্ড প্রিয়া এসে হাজির। প্রিয়াকে দেখেই ক্লান্ত মনে হচ্ছে, হাঁপাচ্ছ। এই কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? তুমি চুপ থাকো। আলাউদ্দিন শোন। প্রিয়া ধ্রুবকে থামিয়ে বলল, কি হয়েছে বল। তোর রক্তের গ্রুপ ও পজিটিভ না? কেন? কোনো প্রশ্ন করিস না, ইমার্জেন্সি একজনকে রক্ত দিতে হবে, না হলে তাকে বাঁচানো সম্ভব না। কি বলিস? দ্রুত চল আমাকে নিয়ে। তারপর আমি, প্রিয়া, ধ্রুব দ্রুত হাসপাতালে গিয়ে রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর আমি, ধ্রুব, প্রিয়া বসেছিলাম। তখন একজন আমাদের রুমে প্রবেশ করলো। কিরে মামা, ক্যাম্পাসের ওই মেয়েটি না? সেই মেয়েটি তো। কি রে, তোরা ওকে চিনিস না কি? না, সকালে ক্যাম্পাসে দেখা হয়েছিল। কে উনি? আরে ও সুস্মিতা, আর ওর বাবাকেই তুই রক্ত দিলি। সুস্মিতা, এদিকে আয়। সুস্মিতা মেয়েটি কাছে এসে বলল, আমি খুবই দুঃখিত সকালের জন্য। সে কি, ঠিক আছে। আপনি আপনার বাবার অসুস্থতার কথা শুনে ওভাবে দৌড়াচ্ছিলেন? জি। আরে আলাউদ্দিন, ও আমার ক্যাম্পাসের নতুন শিক্ষার্থী, ফার্স্ট ইয়ার, আপনি করে বলতে হবে না। সেটি বুঝলাম, কিন্তু সুস্মিতা তোর কি হয়? আরে আমার কাজিন হয়। তারপর আর কি, সকালে মিলে কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে অবাক, কি দেখতেছি এটি আমি। বাসার সামনে গিয়ে দেখি মা বাসার সামনে দাঁড়িয়ে আছে, আর বাসার গেটের সামনে বাসা ভাড়া দেওয়া হবে সাইনবোর্ড টানাচ্ছে। আমি অবাক হয়ে মার কাছে গিয়ে বললাম, মা তুমি এটি টানাচ্ছ কেন? তো কি করব, তোদের ম্যাডাম তো বাসা ছেড়ে দিল। হোয়াট, কি বলতেছো তুমি? তোর ম্যাডাম সকালে রুমে এসে বলল, আন্টি, আমি তো আমার এক আত্মীয়ের বাসায় উঠতেছি, তাই বাসাটা ছাড়তে হবে। তাই আমিও কিছু বললাম না। তোর ম্যাডাম 1 মাসে টাকা দিয়ে বের হয়ে গিয়েছে। বেরোতে চাইলো, তুমি যেতে দিলা? তো কি করব, জোর করে ভাড়াইতে ধরে রাখবো নাকি? কি বলিস তুই? কিছু না, আমি বলে চলে আসতেছিলাম, তখন বললাম মাকে, মা ম্যাডাম কোথায় গিয়ে উঠেছে, বলে গেছে কিছু? না কিছু না, বললো না তো। ধুর, আমি বলে রাগ দেখে রুমে চলে আসলাম। মা পিছন থেকে বলল, ছেলেটা পাগল হয়ে গেল নাকি? আমি আমার রুমে এসে মন খারাপ করে বসে রইলাম। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে আমার জন্য ম্যাডাম বাসা ছেড়ে দিল। হুট করে ম্যাডাম বাসা ছেড়ে দিল। এই ঢাকা শহরে ম্যাডাম তো একদিনের মধ্যে বাসাও পাবে না, পাওয়াটাও অসম্ভব। কি করি, ম্যাডাম যদি বাসা খুঁজে না পায়, কোথায় থাকবে ম্যাডাম? আমার মাথার মধ্যে এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি তখনই ধ্রুবকে কল দিলাম। হ্যালো ধ্রুব। কিরে বল। বন্ধু, ম্যাডাম তো কিছু না বলেই হুট করে আমাদের বাসা ছেড়ে দিছে। কি বলিস? সত্যি বলছি বন্ধু, আমার খুব খারাপ লাগতেছে রে। বুঝছি, এখন কি করবি? জানি না, তবে তুই ভেবে দেখ, ম্যাডাম হুট করে বাসা ছাড়ছে, যদি বাসা না পায় এই ঢাকা শহরে। ঠিক,
ঢাকা শহরে একদিনের মধ্যে বাসা পাওয়া বিশাল ব্যাপার। জানি তো। ম্যাডাম বাসা না পেলে কোথায় থাকবে? আমার খুব টেনশন হচ্ছে, যদি ম্যাডামের কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। তুই টেনশন করিস না, আমি বের হচ্ছি, তারপর দুজন মিলে ম্যাডামকে খুঁজবো। আচ্ছা দ্রুত আয়। ওকে। ধ্রুব এই বলে কলটা কেটে দিল। তারপর আমি বের হলাম বাসা থেকে। ধ্রুবর বাসার সামনে একটি রিক্সা নিয়ে গেলাম। কিছুক্ষণ পর ধ্রুব বের হলো। বন্ধু, কোথায় খুঁজবো ম্যাডামকে? চল তো আগে গলির রাস্তা দিয়ে ঘুরতে থাকি। ম্যাডাম তো বেশি দূর বাসা ভাড়া নিবে না, আশপাশে দিয়ে খুঁজবে হয়তো। ঠিক বলছিস মামা, তুমি চলো, এই এলাকার সব গলিতে চলো। আচ্ছা মামা। তারপর রিক্সাওয়ালা মামা তার রিক্সা নিয়ে গলিতে গলিতে যেতে লাগলো, আর আমরা ম্যাডামকে খুঁজতে লাগলাম। দুপুর করে বিকেল হলো, সন্ধ্যা লেগে গেল, কিন্তু ম্যাডামকে আমরা পেলাম না। মাগরিবের আজানও দিয়ে দিচ্ছে, তাও আমরা ম্যাডামকে খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছি না ম্যাডামকে। বন্ধু, ম্যাডাম মনে হয় বাসা খুঁজে পাইছে। কিভাবে বুঝলি তুই? আরে বেডা, এই এলাকার সব বাড়ির সামনে গেছি, ম্যাডামকে পাইছিস? আর কত খুঁজবো? যদি বাসা না পাই ম্যাডাম? এখন বাসায় চল বন্ধু, যা শোনার কাল ক্যাম্পাসে গিয়ে ম্যাডামের কাছ থেকে শোনা যাবে। আমরা ম্যাডামকে না পেয়ে নিরাশ হয়ে বাসা থেকে ফিরছিলাম, তখন আমরা ম্যাডামকে দেখতে পেলাম একটি রিক্সা করে আমাদের বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছে। ধ্রুব, ম্যাডাম কোথায়? ওই যে রিক্সায় দেখ। তাই তো মামা, রিক্সা ঘোরাও, ওই রিক্সার পিছু নাও। ধ্রুব, ম্যাডামকে তুই মানাবি, আমি কিছু বলতে পারবো না, ম্যাডাম রেগে আছে আমার উপর অনেক। আর শোন, ম্যাডাম যেন না বুঝে আমি কি করছি ম্যাডামের সাথে, সব তোকে বলছি। বুঝেছি আমি। তারপর আমাদের রিক্সা দ্রুত চালে ম্যাডামের রিক্সার সামনে গিয়ে থামলাম। ম্যাডাম তো আমাদের দেখে অবাক। আমি দেখতে পেলাম ম্যাডাম তার ব্যাগপত্র নিয়ে রিক্সায় বসে আছে, মানে ম্যাডাম এখনো বাসা খুঁজে পায়নি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ধ্রুব সালাম দিল রিক্সা থেকে নেমে। আমি চুপ করে ম্যাডামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তোমরা এখানে কেন? ম্যাডাম, আমরা জানি আপনি বাসা খুঁজতেছেন। আপনি ওদের বাসা থেকে বের হওয়ার পর আলাউদ্দিন আমাকে কল দিয়ে কান্না করে বলে ও কি যেন একটা বড় ভুল করে ফেলেছে, যার জন্য আপনি বাসা ছেড়ে দিয়েছেন। ম্যাডাম আমার দিকে রাগের দৃষ্টি নিয়ে বলল, তোমাকে আবল তাবল বলছে বেয়াদবটা, তুমি যাও, আমি এমনিতেই বাসা ছেড়ে দিচ্ছি। ম্যাডাম, জানি রেগে আছেন, তবে ম্যাডাম বিশ্বাস করেন আপনি বাসা ভাড়া পাবেন না, এভাবেই সারা রাত ঘুরতে হবে। প্লিজ ম্যাডাম, আমাদের সাথে আসুন। পেয়ে যাব, তোমরা যাও। ম্যাডাম, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন, রাত অনেক হয়েছে, বকাটে ছেলের কথা তো জানেন। প্লিজ ম্যাডাম, আপনি ওদের বাসায় আবার ফিরে চলুন, পরে সময় করে একটা বাসা ঠিক করে বের হয়ে আইসেন। ম্যাডাম চুপ। প্লিজ ম্যাডাম, আমার থেকে আপনি পরিস্থিতি ভালো বুঝতে পারবেন। প্লিজ ম্যাডাম আসুন। আচ্ছা চলো, তবে হ্যাঁ, তোমার বন্ধুদের বাসায় থাকবো, ঠিক আছে? তবে সত্য হলো তোমার বন্ধু যেন কখনো আমার সামনে না আসে, ভুলেও যেন না আসে। আচ্ছা ম্যাডাম, আসুন আপনি। তারপর আমরা ম্যাডামকে নিয়ে বাসায় চলে আসলাম। মাকে বোঝালাম আবল তাবল, আর ম্যাডাম আমাদের বাসায় আবার উঠলো। এখন অনেকটা ভালো লাগতেছে। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছিলাম আগামী 4-5 দিন ম্যাডামের সামনে যাব না, 4-5 দিন পর ম্যাডামের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব, এইসবই ভাবলাম। কিন্তু সকালে ক্যাম্পাসে গিয়ে যা হলো তার জন্য প্রস্তুতি ছিলাম না। আমি তো বদর ছেলের মতো ক্লাসে গিয়ে বসে আছি ম্যাডামের কাছে ভালো হতে হবে বলে। ফার্স্ট বেঞ্চে বসেছি, প্রথম ক্লাসটাই ম্যাডামের আজ, কিন্তু ম্যাডাম আসতেছে না কেন, দেরি করতেছে কেন? তাই আমি সিট থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যাচ্ছিলাম, কিন্তু ক্লাসের দরজার সামনে আসতে ওভার থেকে ম্যাডাম এসে পড়লো, আর আমরা মুখোমুখি ধাক্কা খেলাম। মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ম্যাডাম তো আমাকে দেখে রাগে চোখে তাকিয়ে আছে, ক্লাসের সকলেই তাকিয়ে আছে। ম্যাডাম তো রাগ কন্ট্রোল করতে না পেরে, বেয়াদব ফালতু ছেলে কোথাকার। ম্যাডাম ভাবছে আমি ইচ্ছে করে করেছি। ক্লাসের সকলে এদিকে তাকিয়ে আছে, আমি থাপ্পড় খেয়ে গেলে হাত দিয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। বেয়াদব, যা বের হো আমার ক্লাস থেকে, আজকের পর থেকে যেন তোকে আমার ক্লাসে না দেখি। সরি ম্যাডাম। কিসের সরি? বের হতে বলছি না ক্লাস থেকে, যা বের হ। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ আমার ব্যাগটা নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে ক্যান্টিনে বসলাম। আমি বুঝতে পারলাম ম্যাডাম আমার উপর প্রচণ্ড রেগে আছে। আমি যতই চেষ্টা করি ম্যাডামের রাগ ভাঙাতে পারবোই না, তাই মনে মনে ঠিক করলাম ম্যাডামের সামনে আর যাবো না, দীর্ঘদিন ম্যাডামের আড়ালেই থাকবো। এইসব ভাবতেছিলাম, তখন আমার পাশ থেকে কে বলে উঠলো, গতকালে সুস্মিতা মেয়েটি বলল। ভাইয়া, কি ভাবছেন এত মনোযোগ সহকারে? আমি কিছুটা অবাক চোখে তাকিয়ে বললাম, তুমি তুমি কোত্থেকে আসলে? এই তো পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম আপনি একা বসে আছেন, তাই আসলাম। ও আচ্ছা, তা কেমন আছো তুমি? জি ভাইয়া, ভালো। আপনি? ভালো। ভাইয়া বললেন না তো কি ভাবতেছিলেন এত মনোযোগ সহকারে? সুস্মিতা মেয়েটি আবার প্রশ্নটি বলল, আরে তেমন কিছু না, তো তুমি কোথায় যাচ্ছিলে? এই তো ফুচকা খেতে যাচ্ছিলাম, আপনি আসবেন আমার সাথে? না, তুমি যাও। প্লিজ ভাইয়া আসেন,
গতকাল আপনি আমার বাবাকে রক্ত দিলেন। আপনাকে তো ধন্যবাদ ছাড়া কিছুই দিতে পারলাম না। তাই এখন চলেন, আপনাকে ফুচকা খাওয়াবো, আসুন। পরে একদিন খাবো, আজ তুমি খাও। না না প্লিজ ভাইয়া, আসেন। মেয়েটা অনেক জোর করছিল, তাই যেতে বাধ্য হলাম। আমরা ক্যাম্পাসের ফুচকা মামার কাছ থেকে ফুচকা খাচ্ছিলাম পাশাপাশি দাঁড়িয়ে। তখন ম্যাডাম তার ক্লাস শেষ করে বের হয়ে মাঠের দিকে তাকিয়ে দেখতে পেল আমি আর একটি মেয়ে ফুচকা খাচ্ছি আর হাসাহাসি করছি। তখন ম্যাডাম মনে মনে বলল, কুকুরের লেজ কখনো সোজা হবে না। ম্যাডাম মনে মনে ভাবছিল আমি নতুন আর একটি মেয়ের সাথে ফ্লার্ট করতেছি। মেয়েটির সাথে আমাকে দেখে ম্যাডাম রাগে ফুঁসতেছিল, কিন্তু ম্যাডাম আবার ভাবলো, কি ব্যাপার, বেয়াদবটা অন্য মেয়ের সাথে কথা বলতেছে, এটা আমার রাগ হচ্ছে কেন? আর আমি ওকে নিয়ে ভাবতেছি বা কেন? ধুর। এই বলে ম্যাডাম তার মাথা থেকে আমাকে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো। এদিকে ধ্রুব প্রিয়া ক্লাস থেকে বের হয়ে খুঁজতেছিল আমাকে। তারপর আমাকে সুস্মিতাকে একসাথে দেখে ওরা আমাদের কাছে আসলো। কিরে ম্যাডামের হাতে চর খেয়ে এখনো এসে ফুচকা খাচ্ছিস? আরে বাদ দে তো, কপালে ছিল তাই খাইছি চোর। ম্যাডাম কেন আপনাকে মারলো? সে এক বিশাল কাহিনী, পরে তোমাকে বলবো নি। কোনো ম্যামের হাতে চড় খাইছেন? মলি ম্যাডামের হাতে। তুই এখানে কেন? মলি ম্যাডাম মারছে? কিন্তু কেন? ম্যাডাম তো অনেক ভালো, শান্ত একজন ম্যাডাম। শান্ত ম্যাডামকে অশান্ত করেছি আমি, এর জন্য মেরেছে। কি করছেন? তোর এত কিছু জানতে হবে কেন? যা তুই এখন। আচ্ছা যাচ্ছি, তবে ভাইয়া পরে কিন্তু বলতে হবে। এই বলে হাসতে হাসতে চলে গেল সুস্মিতা মেয়েটি। বন্ধু, ম্যাডাম তো প্রচুর রেগে আছে রে। কি করবি এখন? জানি না। আর তোকে তো ম্যাডাম ক্লাসেও যেতে বারণ করে দিছে। কি হুম হুম করতেছিস? কিছু কর। কি করবো আমি কিছুই বুঝতেছি না, তবে দেখি আজ কিছু করতে পারি নাকি। জানি না এতে কি করবে আমার সাথে ম্যাডাম, তবে যা করার আজই করব। কি করবি? যা করবি শুনতে পারবি পরে। যাই করিস গতবারের মতো আবল তাবল কিছু করিস না। করব না। এই বলে আমরা যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ম্যাডামের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ম্যাডামের সামনে গিয়ে তো ক্ষমা চাওয়ার সুযোগই পাবো না, তাই সুন্দর করে একটি চিঠি লিখলাম ম্যাডামের কাছে ক্ষমা চাইতে। চিঠিটা লেখা শেষে ভাবলাম, আজ যদি ম্যাডাম ক্ষমা করে তো করবে, না হলে আর কোনোদিন ক্ষমা চাইবো না, ম্যাডামের সামনে যাবো না। চিঠিটা হাতে নিয়ে রাত 9টার সময় ম্যাডামের বাসার দিকে যেতে লাগলাম, হাতে গিটার নিয়ে। গিটার নিয়েছি কারণ চিঠিটা দিয়ে ছাদে গিয়ে গান গাবে আমার পছন্দের গানটি। চিঠিটা হাতে করে ম্যাডামের দরজার সামনে এসে কলিং বেল দিয়ে চিঠিটা দরজার সামনে রেখে আমি ছাদে চলে গেলাম। আর ম্যাডাম দরজা খুলে নিচে সাদা কাগজ মোড়ানো কিছু দেখতে পেয়ে সেটি উঠে কাগজে লেখা করে পড়তে লাগলো। প্রিয় ম্যাডাম, কোনো মানুষই ভুল করতে পছন্দ করে না, কেননা ভুল করার কারণে অনেকেই বিব্রত বোধ করেন, হতাশ হয়ে পড়েন, হীনমন্যতায় ভোগেন। জীবনের প্রতিটি কাজ সঠিক হওয়াটা জরুরি হলেও কাজ করতে গিয়ে মাঝে মধ্যে জগা খিচুড়ি করে ফেলাটা খারাপ কিছু নয়, তবে আমি খুব বেশি করে ফেলেছি। কেননা মানুষের ভুল হবেই, কখনো ভুল করেনি এমন মানুষের নজির নেই, বরং ভুল মানুষের উপকারের চাইতে অপকারই করেছে বেশি। যেমন আমি ভুল করেছি, বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি ম্যাডাম, তাই আমি আমার ভুলটা বুঝতে পেরে আপনার নিকট হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর আমাকে কোনোদিন আপনার আশেপাশে দেখতে পারবেন না। এতে আপনার অপদার্থ স্টুডেন্ট আলাউদ্দিন। চিঠিটা পড়ে ম্যাডামের মনটা কিছুটা হলেও নরম হলো আমার উপর। ম্যাডাম যে দরজাটা বন্ধ করতে যাবে তখন ছাদ থেকে গানের সুর বেশি আসতে লাগলো। আমি সাথে গিটারে তাড়াতাড়ি গান গাচ্ছিলাম। ম্যাডাম গানের শব্দ পেয়ে ছাদে আসলো আর পাশে দাঁড়িয়ে আমার গানটি শুনতেছিল, আমার প্রিয় গানটি। কাজল কালো হই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যাই চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পড়াতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। ম্যাডাম হঠাৎ করে বলে উঠলো, বাহ, খুব সুন্দর গান গাইতে পারো তো তুমি। আমি মেইলি কণ্ঠে পিছনে ফিরে দেখি, ম্যাডাম আপনি? তুমি তো খুব ভালো গান করো। জি ম্যাডাম, একটু একটু। এত রাতে সাথে এসে গান করতেছো কেন? এমনি ম্যাডাম। ওকে ম্যাডাম, শুভরাত্রি। আমি এই বলে দ্রুত ম্যাডামকে পাশ কেটে চলে আসতে যাচ্ছিলাম, তখন ম্যাডাম বলে উঠলো, এই কোথায় যাচ্ছ? তারাও বলছি। আমি দাঁড়িয়ে পড়লাম। জি ম্যাডাম, কিছু বলবেন? অনেক কিছু বলার আছে। আমি বুঝতে পারলাম ম্যাডাম কোন বিষয় নিয়ে কথা বলবে, ওই বিষয় নিয়ে ভাবতেই তো লজ্জা পাচ্ছে আমার। জি বলুন। এই ঝিঝি করা বাদ দিবা,
এখন বলো, তুমি কি আমাকে চিঠি দিছো? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে কিছু কথা বলতে চাই ম্যাডাম। বলো। ম্যাডাম, আমি নিজের অজান থেকে অদ্ভুত কারণে আমি আপনার সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছি। সত্যি বলছি ম্যাডাম, আমি খারাপ ছেলে না, কিন্তু আমি কেন যেমনটা আপনার সাথে করেছি আমি নিজেও জানি না। কিন্তু অবশেষে আমি নিজের প্রতি থুথু ফেলেছি। কি করেছি আমি? খুব রাগ হচ্ছিল আমার নিজের প্রতি। আমি শুধু ভাবতেছিলাম কিভাবে আপনার কাছে ক্ষমা চাইব, কিন্তু আপনি তো আমাকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিচ্ছিলেনই না, তাই চিঠি দিতে বাধ্য হয়েছি। প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আমি বুঝতে পেরেছি তুমি নিজের অজান্তে না বুঝে কাজটি করেছো। আশা করি তুমি এমন ভুল আর করবে না। আমি আমার জীবনে আর কোনোদিন এমন ভুল করব না ম্যাডাম, আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আচ্ছা, ক্ষমা করে দিলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এখন যাও, রুমে গিয়ে শুয়ে পড়ো। আর আমি সামনের শনিবার থেকে পড়তে এসো আমার কাছে। আচ্ছা ম্যাডাম। এই বলে আমি আমার রুমে চলে আসলাম, আর ম্যাডামও তার রুমে চলে গেল। আমি রুমে আসার পর শুয়ে পড়লাম। এখন নিজেকে খুব হালকা লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল অনেক বড় একটি বোঝা মাথা থেকে নেমে গেছে। আমি মনের শান্তিতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ধ্রুবকে কল দিলাম। কোথায় তুই? বের হইছিস? হ, বের হইছি, তোর বাড়ির সামনে। 1 মিনিট, আসতেছি। তারপর আমি আর ধ্রুব ক্যাম্পাসে যেতে লাগলাম। যাওয়ার পথে ধ্রুবকে সব খুলে বললাম। যাক, অবশেষে ভালো একটা কাজ করছিস। শালা, লজ্জা থাকলে এমন কাজ আর করিস না। হ্যাঁ, এমন ভুল আর করবো না। আমরা এসে বলতে বলতে ক্যাম্পাসে চলে আসলাম। আজ আবার প্রথম ক্লাসটা ম্যাডামেরই। তো ম্যাডামের ক্লাসে তো আমার যাওয়া বারণ, তাই এক বন্ধুর কাছ থেকে গিটারটা নিয়ে ক্যাম্পাসের মাঠে ঘাসের মধ্যে বসে পড়লাম। ধ্রুবপ্রিয়া, তোরা ক্লাসে যা, আমি এই ক্লাসটা শেষে আসতেছি। তুই আয়, ম্যাডাম তো তোকে ক্ষমা করে দিছে। না রে, ক্লাসে যাওয়ার পারমিশন নাই, তোরা যা। ক্লাসের সময় হয়ে যাচ্ছিল বলে ধ্রুব আর প্রিয়া চলে গেল। আর ওখানে গিটার নিয়ে বসে বসে গুনগুন করে বাজাচ্ছিলাম আর একটি গান গাইছিলাম। কিন্তু কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠ ভেসে উঠল। গান গাচ্ছেন বুঝি? আমি সামনে তাকিয়ে দেখি সুস্মিতা। তুমি কেমন আছো? এই তো ভালো। বসি এখানে। অবশ্যই বসো। সুস্মিতা, বসার পর তোমার ক্লাস নেই? আছে, কিন্তু যাইনি। কেন? দেখলাম আপনি একা একা বসে বসে গিটার বাজিয়ে গুনগুন করে গান গাইছেন, তাই আপনার গান শুনতে আসলাম। কি শোনাবেন না গান? গান শুনবা? শোনান না একটি। ওকে, তাহলে শোনো। সুস্মিতা মেয়েটি আমার পাশে বসেছিল, আর আমি গুনগুন করে গাইতেছিলাম তাহসানের প্রেমাতাল গানটি। আমি গান গাচ্ছিলাম আর সুস্মিতা মন দিয়ে শুনছিল। আর এর মধ্যে ম্যাডাম আমাদের ক্লাসে যাবার সময় দেখতে পেল আমি ক্যাম্পাসের মাঠে বসে গান গাচ্ছি, একটি মেয়েকে পাশে বসে। এটি দেখে তো ম্যাডাম রেগে গেল সঙ্গে সঙ্গে। বেয়াদব, ক্লাস বাদ দিয়ে এসব করে বেড়াচ্ছে। আর এদিকে। খুব সুন্দর করে গান গান তো আপনি। ধন্যবাদ। আমাকে প্রতিদিন গান শোনাবেন? প্রতিদিন শোনাতে পারবো না, তবে মাঝে মধ্যে শোনাবো। আচ্ছা। আমরা দুজনে বসে বসে গল্প করতেছিলাম। আর এদিকে ম্যাডাম রাগী ভাব নিয়ে ক্লাসে ঢুকলো। আমার সাথে একটি মেয়েকে দেখে ম্যাডামের যে এত রাগ হচ্ছে ম্যাডামের মাথায় আসতেছে না। ম্যাডাম ক্লাসে গিয়ে ধ্রুবকে দাঁড় করালো। ধ্রুব। জি ম্যাম। তোমার বেয়াদব বন্ধুটা কোথায়? ম্যাম, আলাউদ্দিনের কথা বলতেছেন? তিনি কোথায়? ম্যাডাম রেগে গেছে প্রচুর। ও তো মনে হয় ক্যাম্পাসের মাঠে বসে আছে। শুধু কি বসে আছে নাকি অন্য কিছু করতেছে? কি জানি ম্যাম, আমি তো জানি না। ম্যাডামের রাগ দেখে ধ্রুব ভয় পেয়ে গেল। এই ভেবে ম্যাডাম আজ আবার আমাকে কি করে। যাও, বেয়াদবটাকে কান ধরে ক্লাসে নিয়ে আসো এক্ষুনি। ওকে ম্যাডাম। ধ্রুব ক্লাস থেকে বের হয়ে আমার কাছে দৌড়ে আসলো। ওই শালা, আবার কি করছিস? ধ্রুবের এরকম অবস্থা দেখে আমি সুস্মিতা দাঁড়িয়ে গেলাম। ধ্রুবকে বললাম, আমি কি করব? কিছু করো নাই। কিছু না করলে ম্যাডাম আবার তোর উপর রাগ করলো কেন? কি বলিস? ম্যাডাম আবার রাগ করেছে আমার উপর? রেগে আছে বলেই তো রাগী গলায় আমাকে বলল তোকে ক্লাসে নিয়ে যেতে। কি বলছে ম্যাডাম? ম্যাডাম তো রুমে এসেই আমাকে দাঁড় করিয়ে বলা শুরু করলো। সবকিছু ধ্রুব আমাকে বললো। আমি সবকিছু শোনার পর অবাক হয়ে বললাম, বন্ধু বিশ্বাস করে আমি কিছুই করিনি। তাহলে ম্যাডাম রেগে আছে কেন? জানি না। আচ্ছা, ক্লাসে আয়, দেখি ম্যাডাম কি বলে। তারপর সুস্মিতাকে বিদায় জানিয়ে আমরা ক্লাসে গেলাম। না জানি আজ কপালে কি আছে। আমি আর ধ্রুব ক্লাসের সামনে গিয়ে, ম্যাম আসবো? আসো। ক্লাসে ঢোকার সময় ম্যামের দিকে তাকালাম। দেখি ম্যাডাম আমার দিকে পুরুকুসকে তাকিয়ে আছে। ম্যাডামের এরকম চাহনি দেখে আমার দৃষ্টি সরিয়ে ধ্রুবর পিছনে যাচ্ছিলাম, কিন্তু তখনই ম্যাডাম পিছন থেকে ডেকে বসলো। এই যে বেয়াদব। আমি ঘুরে দাঁড়ালাম। আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। আমি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম। জি ম্যাম। কোথায় ছিলেন আপনি ক্লাসে না এসে? ম্যাডাম, আমি তো মাঠে বসেছিলাম। মাঠে গিয়ে আপনার ক্লাস বাদ দিয়ে? ম্যাডাম, আমি তো কিছু করিনি। কিছু করছেন কি না আমি জানি। শুনুন, ক্লাস বাদ দিয়ে বাহিরে দেখলে আপনার কপালে শনি আছে। জি ম্যাম, আর এমন হবে না। যান এখন। ধন্যবাদ ম্যাম।
যাক, অল্পে পার পেয়ে গেছি। আমি ধ্রুবদের কাছে যাচ্ছিলাম, তখন ম্যাম বলে উঠল আবার, এই বেয়াদব, সামনের ওই সিটে বসো। হ্যাঁ, আমার জীবনে কখনো সামনে বসিনি। সামনে বসলেই পড়া ধরে। না, সামনের সিটে বসবে আজ থেকে, পেছনে দেখলে কপালে দুঃখ আছে। জি ম্যাম। তারপর আমি সামনের সিটে বসলাম, কিন্তু জীবনে প্রথম সামনের সিটে বসে নার্ভাস ফিল করতেছিলাম। আবার কিছুক্ষণ পর ম্যাডাম পড়া ধরা শুরু করলো, আর আমার অবস্থা যা তা হতে শুরু করলো। এই পড়া ধরার জন্যই আমি কখনো সামনের সিটেই বসিনি। আমার আশেপাশে সকলকে দাঁড় করে ম্যাডাম পড়া ধরতেছিল, তাই ওসব দেখে আমি তো ঘামতে শুরু করলাম। কখন জানি আমাকে ডেকে বসে। আমার অবস্থা দেখে ম্যাডাম তো মিটিমিটি করে হাসতে লাগলো। আর কিছুক্ষণ পর ম্যাম আমাকে ডেকে বসলো। আলাউদ্দিন, খাইছে, এখন কি করি? আর কাঁপতে কাঁপতে দাঁড়ালাম। জি জি ম্যাম। তুমি এত ঘামতেছো কেন? এমনি ম্যাডাম। বুঝতে পারছি, বসো। আর শোনো, সামনে যেহেতু আগামীকাল থেকে বসবা, প্রিপারেশন নিয়ে এসো, নাহলে এভাবে ঘামের জলে ভাসতে হবে। ক্লাসের সকলে হেসে দিল। জি ম্যাম। ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল আমার। না না, আগামীকাল থেকে অন্তত ম্যাডামের ক্লাসের পড়াটা ক্লিয়ার করে আসতে হবে। তারপর ম্যাডাম ক্লাস করিয়ে চলে গেল। কিন্তু আমি একটা বিষয় খেয়াল করেছি, ম্যাম বারবার আমার দিকে তাকাচ্ছিল। কেন তাকাচ্ছিল জানি না। যাই হোক, ম্যামের ক্লাস শেষ করে আমি, ধ্রুব, প্রিয়া বাইরে আসলাম। বন্ধু, ম্যাম তো তোকে প্যারায় ফেলাই দিছে। হ্যাঁ, ঠিক বলছিস। দুজনে মিলে হাসতে লাগলো। চুপ কর তোরা, আমি বাঁচতেছি না আমার জ্বালায়। কি যে প্যারায় পড়লাম। পড়া কমপ্লিট করে ক্লাসে যেতে হবে কাল থেকে, না হলে হাসি পাত্র হতে হবে প্রতিদিন। হারামির আমার কথা শুনে মজা নিচ্ছিল। তারপর আমরা বাসায় চলে আসলাম যার যার মতো। মাথার মধ্যে একটি টেনশন নিয়ে বাসায় আসলাম, কিন্তু বাসায় এসে আরেক ঝামেলা ঘটলো। বাসায় ঢোকার সাথে সাথেই আম্মু সামনে এসে হাজির, মুখে রাগী ভাব স্পষ্ট। তুই ক্যাম্পাসে যাস পড়াশোনা করতে, নাকি ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে মাঠে বসে গান গাইতে? আমি এ বলে কাঁচার মাল আমার গিটার সেখানে সোফার উপর ছিল। গিটারটা ভেঙে চুরমার হয়ে গেল। আমার কি করলে এটা? একদম ঠিক করছি, গান গাওয়া ক্লাস বাদ দিয়ে। আজকের পর এরকম কথা শুনলে হয়। তোমাকে সব কে বললো? তোর ম্যাম আমাকে সব বলছে। ম্যাডাম? তার মানে ম্যাডাম আমার গান গা দেখে ক্লাস এরকম করলো, আর বাসায় এসে বলে দিছে? সব ঠিক ছিল, কিন্তু ম্যাম কেন রাগ করলো? আমার গান তো ম্যাম পছন্দ করে, নাকি সুস্মিতাকে পাশে নিয়ে গান গাচ্ছিলাম বলে ম্যাম রাগ করেছে? বুঝতেছি না। আমার সাদের গিটার, কান্না পাচ্ছে আমার। খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। গিটার ভেঙে ফেলে প্রচুর খারাপ লাগছিল, তাই রাতে পড়াশোনা না করেই ছাদে গিয়ে বসেছিলাম মন খারাপ করে। আর এদিকে ম্যাম ভাবতেছিল, আচ্ছা, আলাউদ্দিনের সাথে অন্য মেয়েকে দেখে আমি কেন এরকম করলাম? ওর সাথে অন্য মেয়ে থাকলে আমার কি? আর কেন ভালো লাগে না? তাহলে কি আমি ওকে... ছি ছি, কি ভাবতেছি, ও আমার স্টুডেন্ট। ম্যাম এসে ভাবতে ভাবতে ছাদের দিকে আসলো। কিছুক্ষণ পর ম্যাম ছাদে আসলো। ম্যামকে দেখে আমি রুমে চলে যাচ্ছিলাম, তখন ম্যাম বলল, কোথায় যাচ্ছ? ম্যাম রুমে। কি ব্যাপার, তুমি কান্না করতেছিলে? ও কিছু না ম্যাডাম, চোখে কিছু একটা পড়েছিল তাই এমন মনে হচ্ছে। একদম মিথ্যা বলবা না, সত্যি বলো কি হয়েছে? ম্যাম, আপনি আম্মুকে গান গাওয়ার কথা বলেছেন, তাই আম্মু আমার গিটার ভেঙে ফেলেছে। কি বলো, গিটার ভেঙে ফেলছে? আমি আসি ম্যাডাম। এই বলে আমি রুমে চলে আসলাম। অবশ্য পেছন থেকে ম্যাডাম ডাকছিল, কিন্তু আমি শুনিনি। যাই হোক, এভাবে 4-5 দিন কেটে গেল। ম্যাডামের কথা মতো সামনে বসি, পড়াতে নিয়মিত, আর ম্যাডামের কাছে বিকেলে পড়তেও আসি। সবকিছু ঠিক চলতেছিল, কিন্তু ম্যাডামের ব্যবহারে পরিবর্তন এসছে। মানে ম্যাম সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, আর কেমন করে যেন তাকায় বারবার। যে চাহনিতে ম্যাডামের প্রেমে পড়তে বাধ্য করেছিল আমাকে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম বারবার, কারণ এক বল দ্বিতীয়বার করতেই চায় না। কিন্তু ম্যাডামের ব্যবহার আমাকে ভাবাচ্ছিল প্রতিনিয়ত। কিন্তু 4-5 দিন পর যা ঘটলো, সেটির জন্য আমি কেন ম্যাডামের প্রস্তুত ছিল না। একদিন ম্যাডামের ক্লাস শেষে আমি, ধ্রুব আমাদের ক্লাসের সামনে দাঁড়িয়েছিলাম। তখন ম্যাম আমাদের পাশ দিয়ে আরেকটি সেকশনের ক্লাস নিতে যাচ্ছিল। আমরা ম্যামকে খেয়াল করিনি। ঠিক তখনই প্রিয়া এসে হাজির। আলাউদ্দিন তোকে সুস্মিতা ডাকতেছে ক্যাম্পাসে পুকুর পাড়ে। প্রিয়া এসে এটি বলল। প্রিয়ার কথা শুনে ম্যাম থেমে গেল, আড়ালে দাঁড়ালো। কেন ডাকে? জানি না, মনে হয় কিছু বলবে। ওকে তোরা থাক, আমি ঘুরে আসতেছি। এই বলে আমি সুস্মিতার কাছে গেলাম, আর ম্যাডাম ক্লাসে না গিয়ে আমার পিছে পিছে আসলো। কেন আসলো ম্যাম নিজেও জানে না। আমি সুস্মিতার কাছে গেলাম, আর ম্যাম আড়াল থেকে সব দেখতে লাগলো। সুস্মিতা পুকুরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সুস্মিতা কিছু বলবে? আমার কথা শুনেই সুস্মিতা আমার দিকে ঘুরলো, আমার সামনে বসে পড়লো হাতে গোলাপ নিয়ে, আর বলল, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আমি তো পুরো অবাক। ম্যাডাম এটি দেখে সাথে সাথে রেগে আগুনে এখান থেকে চলে গেল। ম্যাডাম চলে যাওয়ার পর, ও মাই গড, কি হলো? তুমি আমাকে ভালোবাসো কবে থেকে? জানি না, তবে ভালোবেসে বলছি নিজের অজান্তে। তো আপনি কি আমাকে ভালোবাসেন না? আরে তা না, আমি তো তোমাকে ছোট বোনের মতো দেখেছি। আমি কিভাবে ভালোবাসবো? ঘেরা করা পড়ে গেলাম। বোনের মতো দেখছেন? বোন তো নয়। বিশ্বাস করুন, আমি আপনাকে প্রচুর ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিবেন না?
এটা কখনোই সম্ভব নয় সুস্মিতা, বোঝার চেষ্টা করো তুমি। আমি বুঝতেছি না কেন সম্ভব না। বুঝতে চাই আমি, বোঝান আমাকে। আমি তোমাকে বলতে পারবো না, তবে সম্ভব না। আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড নেই, তবে মনে মনে কাউকে ভালোবেসে ফেলেছি অনেক। আমার কথা শুনে নিমিষেই সুস্মিতার মন খারাপ হয়ে গেল। কে সে ভাগ্যবতী? তোমাকে আমি এর বেশি কিছু বলতে পারবো না, তবে এতটুকু শুনে রাখো, আমি কাউকে মন থেকে খুব ভালোবাসি। ওহ সরি, আমার বোঝা উচিত ছিল। যাকে ভালোবাসতেছি সে তো অন্য কাউকে ভালোবাসতে পারে। আরে শোনো, প্লিজ কান্নাকাটি করো না। তুমি আমাকে আগে বলে দিয়ে ভালো করেছো, কারণ কষ্ট কম পাবে। তবে তুমি একটু খুব মিষ্টি মেয়ে, আমার থেকে ভালো ছেলে পাবে। আমি তোমার পাশে এসে বড় ভাই হিসেবে। আমি আসি। আরে শোনে যাও, আমার কথা সারা না দিয়ে চলে গেল কান্না ভাব নিয়ে। আমি ওখানে না থেকে ধ্রুব পেয়ের কাছে চলে আসলাম। কিরে সুস্মিতা? আরে তেমন কিছু না। ও হ্যাঁ, চল বাসায়। তো যেতে হবে? না রে, তোরা যা। ম্যাডাম বলেছিল কলেজ শেষে ম্যাডামের সাথে মার্কেটে যেতে, তোরা যা। ওকে থাক তুই, আমরা এই বলে ধ্রুব আর প্রিয়া চলে গেল। আর আমি ম্যাডামের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু ম্যাডাম বের হচ্ছিল না। সব স্যার ম্যাডামরা বের হয়ে গেল, ম্যাডামের কোনো খবর নেই। অবশেষে তখন ম্যাডাম বের হলো, আমি ম্যাডামের সামনে গেলাম। ম্যাডাম, সে কখন থেকে ওয়েট করতেছি, আপনার আসার খবরই নেই। মার্কেটে যাবেন না? আসার যাবো না, তুমি বাসায় যাও। মনে হলো ম্যাডামের মন খারাপ। কেন ম্যাডাম, আপনার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? বরং আমার মনে হচ্ছে তোমার মন আজ খুব খুব খুশি। কি বলেন ম্যাডাম? আচ্ছা বাদ দাও, আমি বাসায় যাচ্ছি। এই বলে ম্যাডাম চলে গেল। কি ব্যাপার, ম্যাডামের আজ কি হলো? মনে হলো ম্যাডামের মন খারাপ। ধুর, আজ যে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। এইসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। এদিকে ম্যাডাম বাসায় যাওয়ার পর সবাই মন খারাপ করে বসে পড়লো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। ম্যাডাম মনে মনে বলতেছিল, আচ্ছা আমি কেন এত কষ্ট পাচ্ছি? ওর সাথে অন্য মেয়েকে দেখে আমি কেন কান্না করতেছি? তাহলে আমি ওকে ভালোবেসে ফেলছি, এই জন্যই কি ওর পাশে আমি অন্য মেয়েকে সহ্য করতে পারি না? এসব ভাবতেছে আর ম্যাডাম চোখের জল ফেলতেছে। ভাবতে ভাবতে একসময় ম্যাডাম মনে মনে শিওর হয়ে পড়ে যে ম্যাডাম আমাকে ভালোবেসে ফেলেছে। তাই ম্যাডাম এখন কি করবে ভেবে পাচ্ছে না। যাই হোক, বিকেলে আমি ম্যাডামের কাছে পড়তে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো। তবে ম্যাডামের মুখ ভার। আমি ভিতরে গিয়ে বসলাম, কিন্তু আজ ম্যাডাম কথা বলতেছে না, পড়াও ধরতেছে না। ম্যাডাম পড়া ধরবেন না? ম্যাম আমার দিকে তাকালো, কিছু বললো না। ম্যাম চুপ কেন, কিছু বলবেন না? মেয়েটি কে ছিল? ম্যামের কথা শুনে আমি তো অবাক। কোন মেয়ে, কিসের মেয়ে ম্যাডাম? ওহো, মনে পড়তেছে। ওকে মনে করিয়ে দিচ্ছি, যে মেয়েটা তোমাকে আজ প্রপোজ করলো সেই মেয়ে। ম্যাডামের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কি অবাক হলে? আপনি সব জানলেন কিভাবে ম্যাডাম? সেটি বাদ দাও, কেমন মেয়েটি? অবশ্য ভালো মানাবে দুইজনকে। ছি ছি, কি বলেন ম্যাডাম, ওকে বোনের মতো দেখি আমি। তাহলে প্রপোজ করলো তোমাকে? আমি জানি না কখন কি হলো, আমি তোকে বুঝিয়ে দিছি এটা সম্ভব না। আমি তোমাকে ছোট বোনের মতো দেখি। কি বলো? তারপর কি? তারপর মেয়েটি কান্না করতে করতে চলে গেল। আসলে ম্যাডাম ও হলো সুস্মিতা, আমাদের ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী। আপনি প্লিজ মাকে এসব কিছু বলবেন না। হঠাৎ করে ম্যাডাম হেসে উঠলো। ম্যাডাম হাসেন কেন? তুমি বুঝবে না, তোমার মাকে কিছু বলবো না। তুমি এখন যাও, রেডি হয়ে এসো, মার্কেটে যাব। কি বলেন? আপনি না বলেন আর যাবেন না? এখন বলছে যাব। যাও, রেডি হয়ে এসো। ওকে। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, রেডি হয়ে মার্কেটে যাব ম্যাডামের সাথে। কিন্তু মার্কেটে গিয়ে এটি হবে জানলে আরো আগেই যেতাম মার্কেটে। যাই হোক, আমি আর ম্যাডাম রিক্সা করে মার্কেটে আসলাম। বাসা থেকে বেশি দূরে না, ইচ্ছে করলে হেঁটে আসা যায়, কিন্তু দেরি হবে দেখে রিক্সায় গেলাম। মার্কেটে এসে ম্যাডাম আমাকে নিয়ে বাদ্যযন্ত্রের দোকানে নিয়ে গেল। ম্যাডাম এখানে কেন? চুপ। হ্যালো, একটি গিটার দেখাবেন প্লিজ? জি অবশ্যই। ম্যাডাম গিটার কেন? চুপ থাকতে বলছি না তোমাকে? কিন্তু ম্যাডাম। চুপ। ম্যাডামের রাগ দেখে বরাবরের মতো সাইলেন্ট হয়ে গেলাম। আমি চুপ। তারপর ম্যাডাম অনেকগুলো গিটার থেকে নিজের পছন্দ মতো একটি গিটার কিনলো। তারপর আমাকে ধরতে বললো। তারপর সেখান থেকে কাপড়ের দোকানে গেল, সেখান থেকে দুটো শার্ট, দুটি প্যান্ট, জুতা নিল। ম্যাডামের এসব কেনা দেখে আমার মনের এক পাশ বলতেছে, আলাউদ্দিন তোর জন্য এত কিছু কিনতেছে রে। আবার মনের আরেক পাশ বলতেছে, হয়তো ম্যাডাম তার বয়ফ্রেন্ডের জন্য এসব কিনতেছে। ম্যাডাম সবশেষে নিজের জন্য কিছু কিনে সব ব্যাগপত্র আমার হাতে দিল। এত কিছু আমার হাতে বহন করা কি ঝামেলা, মনে হচ্ছে আমি ম্যাডামের চাকর। যাই হোক, মার্কেটের মধ্যে ম্যাডাম তেমন কিছু বলে নাই, শুধু কেনাকাটা করছে। মার্কেট থেকে বের হওয়ার পর আমি সাহস করে বলে ফেললাম, ম্যাডাম একটা কথা বলবো? পারমিশন নেবার কি আছে, বলো, কি বলবা? ম্যাডাম গিটার, প্যান্ট, শার্ট, জুতো এগুলো ছেলে মানুষের জন্য। কিন্তু কেন বলো তো? ও বুঝেছি, আপনার বয়ফ্রেন্ডের জন্য নিছেন। আমার কথা শুনে ম্যাডাম দাঁড়িয়ে বললো আর রাগি চোখে আমার দিকে তাকালো। কি বললে? সরি ম্যাডাম, বেশি বলে ফেলেছি, সরি। আমি সঙ্গে সঙ্গে সরি বলে ফেললাম। ভুল করেছো, এর শাস্তি পেতে হবে তোমাকে। কি শাস্তি ম্যাডাম?
শাস্তি হলো এখন পুরোটা পথ হেঁটে যাবা, এটাই শাস্তি। কিন্তু ম্যাডাম, এত কিছু নিয়ে হাঁটবো কিভাবে? কেন? পা দিয়ে। ম্যাডাম, কষ্ট হবে তো। আর মনে হচ্ছে বৃষ্টিও আসবে, আকাশে তারাই দেখা যাচ্ছে না, মেঘলা মেঘলা ভাব। ওয়াও, বৃষ্টি আসলে তো সেই হবে। চলো এখন হাঁটি। কিন্তু ম্যাডাম, আমার কষ্ট হবে তো। চুপ, চলো। তারপর আমি আর কিছু না বলে ম্যাডামের সাথে পাশাপাশি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাত প্রায় 10টা বাজে, রাস্তাটাও ফাঁকা ফাঁকা, আকাশে মেঘে কালো হয়ে গেছে পুরো আকাশ। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামা শুরু করবে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে, আর পাশে মনের মানুষ মানে সুন্দরী ম্যাডাম। সবকিছু মিলে একটা চমৎকার পরিবেশ। আমি নীরবে ম্যাডামের পাশাপাশি হাঁটতেছি, আর মাঝে মাঝে আমার হাতটা ম্যাডামের হাতের সাথে স্পর্শ পাচ্ছিল। ম্যাডাম হাত সরাচ্ছিল না, আমি এটাই সরাচ্ছিলাম না। সত্যি বলতে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতেছিল আমার মধ্যে। কিছুক্ষণ পর ম্যাডাম বলল, আচ্ছা আলাউদ্দিন, একটি কথা বলি। ম্যাডামের এভাবে কোনোদিন কথা বলতে শুনিনি। জি ম্যাডাম, বলুন। না না ম্যাডাম না, মলি বলবা। যখন আমরা দুজন ছাড়া আশেপাশে কেউ না থাকে, আর তুমিও বলবা, আপনি বলবা না। ম্যাডাম, কি বলেন এসব? আমি তো পুরো অবাক। আবার ম্যাডাম আর আপনি করে বলতেছো কেন? আরেকবার বললে কিন্তু খবর আছে। আমি চুপ হয়ে গেলাম ম্যাডামের কথা শুনে। ম্যাডাম কি বলে? আমার প্রেমে হাবিডুবো খাচ্ছে নাকি ম্যাডাম? দেখে তো তাই মনে হচ্ছে। কি হলো, চুপ কেন বলো? ওকে, বলবো। ম্যাডামের তালে তাল দেব, এতে ম্যাডামের মনের ভিতর কি চলতেছে জানতে পারবো। গুড। এখন শোনো, তুমি যে বললে না জিনিসগুলো আমার বয়ফ্রেন্ডের জন্য কিনেছি কিনা, তুমি ঠিকই বলেছো, আমার বয়ফ্রেন্ডের জন্যই কিনেছি। ম্যাডামের বয়ফ্রেন্ড আছে শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার মুখটা নিমিশে কালো হয়ে গেল। ম্যাডাম বুঝতে পেরে মুচকি এসে বলল, কি হলো, মুখটা কালো করে ফেললে কেন? আমার বয়ফ্রেন্ড আছে শুনে মনটা খারাপ হয়ে গেল? না ম্যাডাম, ওরকম কিছু না। শুনবে না কি আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ বলো। ম্যাডাম যে নামটা বলতে যাবে তখনই আকাশে হঠাৎ করেই মেঘে শব্দ করে উঠলো, ভাঁজ পড়ার মতো খুব জোরে। আহ! ভয়েতে ম্যাডাম তার কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। কি হলো, ভয় পেলে? আমি বাস পড়ার শব্দে প্রচুর ভয় পাই। প্লিজ চলো দ্রুত বাসায় যাই, আমার ভয় করতেছে। ওকে চলো। আমি এই বলে দুজনে দ্রুত হাঁটতেছিলাম। চারপাশটা অন্ধকার হয়ে গেছে, শুধু রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোতে চলতেছি। কিন্তু আবার আরেকটা বাস পড়লো বিশাল শব্দ করে, আর তখনই ম্যাডাম প্রচন্ড ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলে উঠলো, আল্লাহ গো! ম্যাডাম ছোট বাচ্চাদের মতো আমার বুকে মাথা লুকিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি পুরো হতবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম, কারণ ম্যাডামের স্পর্শে আমার পুরো শরীর পাথর হয়ে গেছে, আর হাত পা কাজ করতে চাচ্ছিল না। এক অজানা কোমল শান্তি ভালো লাগা কাজ করতেছিল আমার মধ্যে। আমি ম্যাডামকে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে বলল, সরি, আমি বাস পড়ার শব্দকে প্রচন্ড ভয় পাই। ম্যাডামের চেহারা দেখে বুঝতে পারলাম ম্যাডাম আসলে প্রচন্ড ভয় পাচ্ছে। ইটস ওকে, সরি বলার মতো কিছু হয়নি। ম্যাডাম এখন লজ্জাভাবে হাঁটতেছিল, লজ্জা পাই সেই জড়িয়ে ধরেছে বলে আমাকে। আমি খোদার কসম করে বলতেছি, তখন মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম বারবার করে, আরেকবার বাস পড়ুক। কিন্তু শালার বাস এখন পড়তেছিলই না। ইস, আরেকটা বার যদি ম্যাডাম আমাকে জড়িয়ে ধরতো, আর এবার আমিও ধরতাম আর ছাড়তামই না, এতে যা হবার হতো। কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি, ম্যাডামের মুখে কোনো কথা নেই, সে তো লজ্জায় লাল হয়ে আছে, আর আমি প্রার্থনা করেই যাচ্ছি বাস পড়ার জন্য। অবশেষে যখন আমার বাসার কাছাকাছি চলে আসি, তখন আল্লাহ আমার প্রার্থনাটা কবুল করে নেয়, আর খুব জোরে একটি বাস পড়ে। বাস পড়ার শব্দের আগেই দ্রুত ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছিল ম্যাডামও মনে মনে বাস পড়ে কেটেই চাচ্ছিল যাতে আমাকে জড়িয়ে ধরতে পারে। এবার আমাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমি ম্যাডামকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আমি যে জড়িয়ে ধরেছি ম্যাডাম কেঁপে উঠলো আমার বুকের মধ্যে। এভাবে 2-3 মিনিট দুজনেই জড়িয়ে ধরে থাকলাম, কেউ কাউকে ছাড়তেছে না। অবশেষে ম্যাডাম বুকের মধ্যে খুব নরম কণ্ঠে বলল, ছাড়বে না? না। কেন? ছাড়ার জন্য কি ধরেছি নাকি? আমি কথা বলতেছিলাম ঠিকই, তবে বুকের ভিতরে আমার হার্টবিট খুব জোরে দৌড়াচ্ছিল। বুকে যেহেতু ম্যাডামের মাথা ছিল, ম্যাডাম বুঝতে পেরে বলল, তাই ছাড়বে না? ওকে ছাড়তে হবে না, কিন্তু তোমার বুকের ভেতরটা এত জোরে জোরে কেঁপে উঠতেছে কেন? জানি না কেন, তবে মনে হচ্ছে যার জন্য পৃথিবীতে এসেছি তাকে পেয়ে গেছে আমার ফাঁকা বুকটা, তাই এভাবে দৌড়চ্ছে। কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমার বুকটা হচ্ছে কেঁপে উঠছে বারবার। ম্যাডাম আরো শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। বলতেই যে হবে কিছু তা তো নয়, এভাবেই থাকো না কিছুক্ষণ। কিছুক্ষণ না, সারা জীবন থাকতে চাই, রাখবে না? অবশ্যই রাখবো, কারণ জায়গাটা শুধু তোমারই জন্য। আমরা দুজন ভালোবাসার সাগরে ভাসতেছি। এখন বুঝেছ কি আমার বয়ফ্রেন্ড? খুব ভালোভাবে বুঝেছি। পাগল একটা। শুধুই তোমার? শোনো, যদি কোনো মেয়ের সাথে দেখি কপালে দুঃখ আছে। ঠিক আছে, তবে সম্পর্ক শুরু না হতেই শাসন। তো আমার কথার অবাধ্য হবে না। আচ্ছা হলাম না। লাভ ইউ। লাভ ইউ টু। দুজন দুজনকে জোরে ধরে এসে বলতেছিলাম, তখন পাশ দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছিল এক মামা। সে বলল, মামা দুর্দান্ত,
চালিয়ে যাও। রিক্সা চালকের কথা শুনে ম্যাডাম নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ম্যাডাম চলে যাবার পর আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, ধুর মামা, একটা কাজ করলা, তোমার জন্য চলে গেল। রিক্সাওয়ালা মামা কিছু না বলে হাসতে হাসতে রিক্সা চালিয়ে চলে গেল। কিন্তু ম্যাডামের ব্যাগপত্র আমার হাতে, তাই ব্যাগপত্র দিতে যাচ্ছিলাম আর ভাবলাম এখনই ম্যাডামের সামনে বসে প্রপোজ করে ফেলবো। যেমন ভাবনা তেমনই কাজ। আমি সোজা ম্যাডামের রুমের সামনে গিয়ে বেল বাজালাম। কিছুক্ষণ পর ম্যাডাম এসে দরজাটা খুলে দিল। আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম লজ্জায় মাথা উঁচু করতেছে না। আমি একটু কাশি দিলাম। ভেতরে আসো। মাথা নিচু করেই বলল। আমি ভিতরে যাবার পর ম্যাডাম দরজা আটকে সবাই বসতে যাচ্ছিল। তখন পিছন থেকে ম্যাডামের হাতটা ধরে ম্যাডামকে আমার দিকে ঘোরালাম। আমার স্পর্শ পেয়ে ম্যাডাম কেঁপে উঠলো। আমার দিকে ঘুরে ম্যাডাম আমার চোখের দিকে তাকাতেও পারছে না লজ্জায়। আমি চুপচাপ ম্যাডামের হাতটা ধরে হাঁটু করে ম্যাডামের সামনে নায়কদের মতো বসে পড়লাম। আর এখন ম্যাডাম আমার চোখের দিকে তাকালো মায়াবী চোখে। আমি তখন বলতে শুরু করলাম, ম্যাডাম, মনের কথা বলতে বেশি সময় নেওয়া ঠিক নয়, তাই দেরি না করে বলেই দিচ্ছি, ভালোবাসি তোমাকে। সারা জীবন তোমাকে ভালোবেসে তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই। আই লাভ ইউ সো মাচ। ম্যাডাম শুধু লজ্জায় মুচকে আসতেছে। আমার উত্তরটা, সময় হলেই পাবে। আমি যে এক্ষুনি চাই। ধৈর্যের ফল মিষ্টি হয়। ম্যাডামের কথাটি শুনে আমি উঠে দাঁড়িয়ে ম্যাডামের হাত ধরে টানতে আমার একদম কাছে আনলাম। ম্যাডামের নিঃশ্বাস আমার নিঃশ্বাসের উপর পড়ছে। কি বলবেন এখন উত্তরটা? ম্যাডাম পুরো চুপ। ম্যাডাম মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডামের চোখ দুটো আমার ঠোঁটের কাছে। কি অপূর্ব চোখগুলো, চোখের মায়ে পড়ে গেছে। আমার ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিলাম মায়াবী চোখের উপর। এতে ম্যাডাম কেঁপে উঠলো আর সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমি আমার দুই বাহুতে আবদ্ধ করে ফেললাম। উত্তরটা মনে হয় এখন পাবো। আমার কথা থামিয়ে দিল। ম্যাডাম তার একটি আঙ্গুল আমার ঠোঁটের উপর রেখেই আর ম্যাডাম আমার কানের কাছে মুখটায় নেই নিঃশ্বাসের শব্দে বলল, ভালোবাসি তোমাকে খুব। আমিও খুব ভালোবাসি তোমাকে। ম্যাডামের মুখখানা আমার মুখের সামনে নেই। ম্যাডামের মুখ আমার মুখের সামনে একদম। আমার ঠোঁটের একটু নিচে ম্যাডামের ঠোঁট। গোলাপি গোল গোল ঠোঁট দুটো ফুটে আছে স্পর্শ পাবার জন্য। আমার ঠোঁট ধীরে ধীরে ম্যাডামের ঠোঁটের দিকে এগোচ্ছে। ম্যাডাম বুঝতে পারলো আমি কিস করতে যাচ্ছি। ম্যাডামের ঠোঁটের সাথে আমার ঠোঁটটা হালকা স্পর্শ পাবার সাথে সাথেই ম্যাডাম তার চোখগুলো বন্ধ করে ফেললো। আর আমি চোখ দুটো বন্ধ করে চারটি পাপড়ে এক করে ফেললাম। দুজনকে জড়িয়ে ধরে কিস করতেছিলাম। কিছুক্ষণ পর দুজনকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে থাকলাম। দুজনে হাঁপাচ্ছে, বুকের দুঃখপুকানি বেড়ে গেছে। জড়িয়ে ধরে আছি শক্ত করে। তখন ম্যাডাম বলল, এই, আমি কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আলাউদ্দিন, হ্যাঁ বলো। এখন ছাড়ো আর রুমে যাও। থাকি না আর কিছুক্ষণ। না, অনেকক্ষণ হয়েছে, এখন যাও তো। আচ্ছা, লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমার ভেতরটা জুড়ে যে কতটা খুশিতে লাভ আছে, না লাফালে বুঝবেন না। চিৎকার করে পুরো দুনিয়াকে বের করে দিতে ইচ্ছে করতেছি যে আমি পুরো পৃথিবী পেয়ে গেছি। মনের খুশিতে দ্রুত ঘুমিয়ে পড়লাম। আর এদিকে ম্যাডামের কি অবস্থা। সকালে ঘুম থেকে উঠে ধ্রুবকে কল দিয়ে সবকিছু বললাম। মামা, তুমি তো কাজ বাঁধাই ফেলছো। কিন্তু বন্ধু, আমি একটা কথা বুঝতেছি না। কি কথা বল। ম্যাডামকে ক্লাসে ম্যাডাম বলবো নাকি ভাবি বলবো? ধ্রুব বলেই হাসা শুরু করে দিল। না বন্ধু, বাইরে যাবার আর বলিস, ক্লাসের ভিতরে বললে আমার খবর করে দেবে না। আচ্ছা, বলবো না। তুই রেডি হ, আমি আসতেছি। না, তুই চলে যা, পাগলির সাথে যাব। আমি তো ভুলেই গিয়েছিলাম। ওকে, আছিস। এই বলে ধ্রুব কলটা কেটে দিল। তারপর আমি রেডি হয়ে নিচে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পর ম্যাডাম আসলো। গুড মর্নিং প্রিয়তমা। এই চুপ চুপ। এ বলে আমার মুখে হাত দিয়ে আটকে ধরলো আর আমি অমনি হাতের মধ্যে কিস করলাম। ম্যাডাম দ্রুত হাতটা সরিয়ে নিল। কি ফাজিল, যাও রিক্সা ডাকো। তারপর আমি একটা রিক্সা ডেকে দুজনে রিক্সা উঠলাম। আমি রিক্সা উঠে ম্যাডামের দিকে চেপে বসেছি, যতটা সম্ভব বসা যায়। আর ধীরে ধীরে ম্যাডামের হাত ধরে চেষ্টা করতেছিলাম। তখন ম্যাডাম হঠাৎ আমার হাতটি ধরে মুচকি এসে বলল, যত দুষ্টুমি করার এখন করে নাও। ক্লাসে কোনো প্রকার দুষ্টুমি করলে খবর আছে। দেখো না শুধু কি করি। ফাজিল একটা। আর শোনো, বলো। কোনো মেয়ের সাথে কথা বলা দেখলেই হয়, দেখো কি করি। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে ক্যাম্পাসে এসে পড়লাম। ম্যাডাম তার কেবিনে গেল আর আমি ধ্রুবদের কাছে গেলাম। ধ্রুব আর প্রিয়া তো আমায় পাগল করে দিয়েছে ট্রিট বলে। যাই হোক, ওদের সাথে মজা করতে করতে ক্লাসে যেতে একটু দেরি হয়ে গেল। আর এরই মধ্যে ম্যাডাম আমাদের আগেই ক্লাসে ঢুকে গেছে। আমাকে না দেখতে পেয়ে কিছুটা রেগে আছে। আমরা যখন গেলাম, ম্যাডাম আসবো? আসো। আমরা রুমের মধ্যে ঢুকলাম। আমার মধ্যে ভয় কাজ করতেছিল, কারণ দেরি করেছি। পাগলিটার দিকে তাকিয়ে দেখে ভুরু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি ধ্রুব আর প্রিয়ার পিছু পিছু শেষে গিয়ে বসলাম। সিটে বসার পর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আগের থেকে এখন আরো বেশি রাগী ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম কেন রাগলো আরো।
আমার মনে পড়লো কিছুক্ষণ পর আমাকে তো সামনের সিটে বসার কথা। মনে পড়ে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে সোজা সামনের সিটে গিয়ে বসলাম। এখন কিছুটা রাগ কমছে মনে হচ্ছে। তবে কিছুক্ষণ পর আরেক কাহিনী ঘটলো। একটি মেয়ে রুমে এসে আমার পাশে বসলো। ম্যাডাম এটি দেখে কি করবে ভেবে পাচ্ছিল না। ম্যাডামের অবস্থা দেখে আমার হেব্বি লাগতেছিল, হাসাও পাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ম্যাডাম বলে উঠলো, আলাউদ্দিন, দাঁড়াও তো। জি ম্যাডাম। পড়া করছো? না ম্যাডাম, রাতে স্পেশাল একটা কাজ করেছি। কি কাজ শুনবেন? কোনো দরকার নেই, পড়া করো নাই। যাও রুমের বাইরে যাও, ওখানে দাঁড়িয়ে থাকবা। এটা কি হলো? যা হবার তাই হলো, যাও বাইরে যাও। আমি কিছুটা রাগী ভাব নিয়ে বাইরে আসলাম, কারণ মেয়েটির পাশ থেকে আমাকে ওঠানোর জন্য এমনটা করলো। আমি দরজার সামনে না দাঁড়িয়ে থেকে অনেক দূরে এসে দাঁড়ালাম। যাই হোক, ক্লাস শেষ। ধ্রুব আমার কাছে আসলো। কিরে, তোরে তো বের করে দিল। চুপ, কথা বলবি না। তখন ধ্রুব মজা করে একটু প্রশ্ন করলো, এখন বলতো তোর পছন্দের ম্যাডাম কে? পাশ দিয়ে তখনই পাগলিটাও যাচ্ছিল ক্লাস শেষ করে। আমি রেগে বললাম, মলি ম্যাডাম না, শিরিন ম্যাডাম আমার পছন্দের ম্যাডাম। আমার উত্তরটা শুনে ধ্রুব হেসে দিল। আর ম্যাডাম রেগে মনে মনে বলল, শৈতান, আজ বাসায় আয়, তোর পছন্দের ম্যাডামকে বুঝাচ্ছি। আড়াল থেকে মলি আমার কথাগুলো শুনে রেগে মনে মনে কথাটি বলে চলে গেল। আমরা কিছুক্ষণ পর যার যার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বই খাতা নিয়ে প্রেমিকা ম্যাডামের কাছে পড়তে গেলাম। একটু রাগ ছিল আমার, কারণ মলি আমাকে ক্লাসে অপমান করেছে একটি মেয়ের জন্য, তাই একটু অভিমান করেছিলাম। কিন্তু আমি বেল বাজানোর পর মলির দরজা খোলার পর আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি হয়েছে? আমি বুঝতে পারলাম কোনো কারণে রেগে আছে, তবে কারণটা কি বুঝতেছি না। কি হলো, চুপ কেন? ভেতরে আয় কুত্তা। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, সোনা কি হয়েছে, রেগে আছো কেন? মলি দরজাটা বন্ধ করে আমার সামনে এসে বসলো আর বলল, তোর প্রিয় ম্যাডাম কে জানো? মলি ম্যাডামের কথা শুনে আমি পুরো অবাক। হঠাৎ এই কথা বললো কেন ম্যাডাম? তার মানে ম্যাডাম আমার কথা শুনে ফেলেছিল, খাইছে। কি কি ভাবেন স্যার, বলুন প্রিয় ম্যাডাম কে? এটা বলার কি আছে, আমার প্রিয় ম্যাডাম তো তুমিই। তাই তখন যেন কার নাম বললেন স্যার, সেই নামটা কি উধাও হয়ে গেল? আমি বুঝতে পেরে মাথা নিচু করে নরম কণ্ঠে বললাম, সরি। কেন সরি কেন? কোনো সরিতে কাজ হবে না। আমি তো মজা করে বলেছি, তখন মন থেকে তো বলিনি। মজা না, মজা ছুটাচ্ছি, দাঁড়াও। আমাকে দাঁড়াতে বললো। আমি দাঁড়ালাম অসহায় চোখে তাকিয়ে। কান ধরো। হ্যাঁ না, কান ধরতে বলছি। আমি বুঝতে পেরে ভালো ছেলের মতো কান ধরলাম। এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকো। আমি কান ধরে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পর বললাম, আমার পা ব্যথা করতেছে। 2 মিনিটও হয় নাই আর পা ব্যথা শুরু হয়ে গেছে? এবার ছাড়ি কান। না, আরো 10 মিনিট। আমি তখন বিরক্ত হয়ে বিড়বিড় করে বললাম, নিজে যে বিনা কারণে আমাকে ক্লাস থেকে বের করে দিল সেদিকে খেয়াল নেই। কি বললে? কই কিছু না তো। আর কিছুক্ষণ পর মলি বলল, এবার কান ছাড়ো আর বসো। আমি দ্রুত বসলাম, তবে মনটা বার করে আছি, মানে অভিমান করে। পড়া বের করো। আমি কিছু না বলে মাথা নিচু করে থাকলাম। কি অভিমান করছো? কোনো লাভ নেই, দোষ করছো, শাস্তি দিচ্ছি। পড়া বের করো। করবো না। আমার পাগলটা কি অভিমান করছে? বলে বুঝতে পারলো আমি বড্ড অভিমান করেছি, তাই আমার কাছে এসে বলল, আমার কপালে চুমু এঁকে দিল। এখনো কি অভিমান আছে নাকি কমছে? অভিমান কমে জলে পরিণত হয়ে গেছে। পাগল একটা। শুধুই তোমার। আমার শুধু। আর এভাবে মান অভিমান খুনসুটি নিয়ে চলছিল আমাদের ভালোবাসা। কিন্তু আমার ভালোবাসা বড় একটা বিপর্যয় নেমে আসে, যা আসবে আমার আগে থেকে জানতাম। এরকম হওয়াটা স্বাভাবিক ছিল। একদিন আমি আর মলি আমাদের বিল্ডিং এর ছাদে বসেছিলাম, দুজনে হাতে হাত রেখে বসে গল্প করতেছিলাম। তখন হঠাৎ মলির ফোনটা বেজে ওঠে। কে কল দিছে মহারানী? চুপ, বাসা থেকে বাবা কল দিছে। আমাকে চুপ করে দিয়ে মলি কলটা ধরলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। মা তুমি কেমন আছো? মলি লাউড স্পিকার দিচ্ছিল, তাই শুনতেছিলাম আমিও। বাবা ভালো আছি, তোমরা সকলে কেমন আছো? মা ভালো আছি আমরা সকলে। মা তোকে একটি কথা বলার জন্য কল দিছিলাম। বাবা বলো। মা তোকে একটু আগামীকাল বাসায় আসতে হবে। বাসায় যাব কেন বাবা? আরে আসে তো, আসলেই বুঝতে পারবি সব। আসতেই হবে, না আসলে হবে না? না না, আসতেই হবে তোকে। ওকে, আসবনি, তবে গিয়েই পরের দিন চলে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওকে। তারপর মলিক কিছুক্ষণ বাবার সাথে কথা বলে কলটা রেখে দিল। তাহলে কালকে আমাকে রেখে গ্রামে যাবে? আরে পাগল, একদিনের জন্য যেতে তো হবেই। কেন যেতে বলতেছে? জানি না তো, কে যেতে বলবো, ওখানে গিয়ে শুনেই তোমাকে জানাবো। মলি কালকে চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল। যদিও একদিনের জন্য, তবু আমার ভালো লাগতেছিল না। কেমন জানি ভালো লাগতেছিল না কোনো কিছুই। মনে হচ্ছিল জীবন থেকে একটি বড় মূল্যবান জিনিস হারিয়ে যাচ্ছে। যাই হোক, পরের দিন ম্যাডাম রেডি হয়ে বের হয়ে গেল।
রাস্তায় যাবার পরে কথা হয়েছে বারবার, কিন্তু বাড়িতে ঢোকার পর আর কথা হয়নি পাগলিটার সাথে। প্রায় 3 ঘন্টা হতে চললো, মলির কোনো খবর পাই না। অনেকবার কল দিছি, শুধু কেটে দিছে বারবার। খুব টেনশন হচ্ছিল। এভাবেই সন্ধ্যা হতে চললো। সন্ধ্যার কিছুক্ষণ পর মলির নাম্বার থেকে কল আসলো। সাথে সাথে কলটা ধরলাম। এই পাগলি, কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলে? কলটা ধরে আমি পাগলের মতো বললাম, কিন্তু মলির ওপাশ থেকে শুধু মলির চাপা কান্নার শব্দ আসতে লাগলো। আমি মলির কান্না শুনে অবাক হয়ে বললাম, এই পাগলি, কান্না করতেছো কেন? কি হয়েছে বলো না প্লিজ। আমার সাথে কেন এমন হলো? এটা বলে মলি কান্না করতে লাগলো। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি বাসায় আসার পর মলি সব বলতে লাগলো। এই তো মলি এসে গেছে। মলি রুমের মধ্যে ঢুকে দেখলো অনেক মানুষ। এত মানুষ দেখে বিচলিত হলো মলি। আয় মা, এখানে বস। মলির মা মলিকে তার পাশে বসতে বলল। মলি চুপচাপ তার মায়ের কাছে গিয়ে বসলো। মলির সামনে 4-5 জন অপরিচিত মুখ, একটি ছেলে, 2 জন বয়স্ক মানুষ আর একজন মহিলা। মলির মাথার মধ্যে কিছুই ঢুকতেছিল না। মলির বাবা বলল, কি মঞ্জুর সাহেব, কেমন দেখলেন? অপরিচিত মানুষগুলোর মধ্যে একজন বয়স্ক বলে উঠলো, মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। মলির এখন আর বুঝতে অসুবিধা হলো না কেন তার বাবা মা থেকে বাসায় আনলো। হ্যাঁ, মলির বাবা মা মলির বিয়ে ঠিক করেছে। এগুলো কি হচ্ছে মা? একটু রাগী গলায় মলির মা, চুপ, পরে বলবো, বসে থাক চুপ করে। মলির মন চাচ্ছে চিৎকার করে এসবের প্রতিবাদ করতে, কিন্তু করতে পারছে না, কারণ তার বাবা মার সম্মান নষ্ট হবে এই ভেবে। তাই সবকিছু সহ্য করে মলি চুপচাপ সেখানে বসেছিল। তাহলে দিনকাল ঠিক করি, কি বলেন? আচ্ছা। তারপর তারা কথাবার্তা বলে মলির বিয়ের দিন ঠিক করলো। লোকজন সব বাসা থেকে বের হবার পর মলি একটু আড়ালে এসে আমাকে কল দিল। এই পাগলি, কি বলো এসব? বিশ্বাস করো, আমি এগুলোর কিছুই জানতাম না। এখন কি করবা? জানি না, করব আমি। বাবা অনেক রাগী মানুষ, বাবা কখনো আমাদের ভালোবাসা মানবে না। তাহলে কি করবা? চলো দুজন পালিয়ে যাই। না, এখন এইসব না। আমি এখন বাবা মার সাথে কথা বলবো তোমাকে নিয়ে। জানি কোনো লাভ হবে না, কারণ বাবার কাছে সবকিছুর ঊর্ধ্বে তার মান সম্মান। এই কেমন পরিবার তোমার, যার বেতার সাথে কথা না বলেই ছেলে বাড়ির উপর নিয়ে আসছে? যে সারা জীবন সংসার করবে, তার কাছে একটা বড় বিষয়টা বলার প্রয়োজন মনে করলো না তোমার বাবা মা? তারা যা বলবে সেটাই মেনে নিতে হয় আমাদের। ছোটকাল থেকে যা চেয়েছি সব কুরবানি দিয়েছি তাদের ইচ্ছা পূরণ করতে। তোমার বাবা মা শিক্ষিত তো মলি? আলাউদ্দিন, সরি, কিছু মনে করো না, তবে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার বাবা মা অশিক্ষিতর মতো বিয়ে ঠিক করেছে। মনে হচ্ছে তারা সংসার করবে, তুমি না। তার ইচ্ছার মূল্য আছে, তোমার নেই। তুমি ঠিকই বলেছ। তারা কি একবারও জানার প্রয়োজন বোধ মনে করলো না আমি বিয়েটা করতে রাজি কিনা, আমার কোনো পছন্দ অপছন্দ আছে কিনা। এখন যদি আমি তাদের মান সম্মান সব শেষ করে দিয়ে তোমার হাত ধরে চলে আসি, তাহলে কি আমি ঠিক করব? না, ঠিক করবে না। এতে তোমার আর তোমার পরিবারের মধ্যে কোনো শিক্ষিত ভাবই থাকবে না। মানে দেখো, তোমার পরিবার তোমাকে না জানে বিয়ে করেছে, অশিক্ষিতর মতো কাজ করেছে, তোমার ইচ্ছার কথা জানতে চাইনি। তুমি যদি তাদের মতো তোমার ভালোবাসার কথা তাদেরকে না বলো, তারা রাজি কিনা তোমার ভালোবাসা গ্রহণ করতে, এগুলো না জানিয়ে আমার হাত ধরে চলে এসো, তাহলে তুমি অশিক্ষিতদের মতো কাজ করবে। আমি এখন তাদেরকে বলবো আমার ইচ্ছার কথা। তারা শুনতে না চাইলেও আমি বলবো। তোমার ভালোবাসার কথা তারা শুনেই তাদের প্রধান কাজ হলো ছেলে সম্পর্কে জানা, ছেলে পরিবার সম্পর্কে জানা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে তোমার পরিবারকে রাজি হতে হবে, কিন্তু তোমার পরিবার যদি তোমার মুখে ভালোবাসার কথা শুনে সঙ্গে সঙ্গে না করে দেয়, তোমার ইচ্ছের মূল্য না দেয়, তখন তোমার উচিত তাদের ইচ্ছাকে কোরবানি দিয়ে নিজের ইচ্ছা সফল করা। এটা আমি মনে করি। হয়তো তুমি ঠিক বলেছ। জানি আমার মতামতের সাথে অনেকে একমত হবেন না। বাবা মা কষ্ট করে বড় করেছে, এই দোহাই দেবেন। আরে বড় করেছে, এটি তাদের কর্তব্য, দায়িত্ব, কারণ তারা জন্ম দিয়েছেন, তাই তারা বড় করবেন দেখে শুনে। আর মেয়েটি তো তার ইচ্ছার কথা তার পরিবারকে জানিয়েছে, যা তার পরিবার করেনি। নিজেদের পছন্দে বিয়ে ঠিক করেছে। তাদের উচিত ছিল ছেলেটাকে দেখে তাদের মেয়েকে দেখানো। মলি দেখতো ছেলেটাকে তার পছন্দ হয় কিনা, যদি হয় বিয়ে দেবে, না হলে অন্য ছেলে দেখবে, ছেলের অভাব নেই। কিন্তু মলির যদি এখন পরিবারের পছন্দ মতো বিয়েটা হয়ে যায়, তাহলে প্রতি রাতে মলি ধর্ষণ হবে। যে ধর্ষণের খবর কোনো খবরের কাগজে আসবে না, যে ধর্ষণের চিৎকার কেউ শুনবে না। মলি তিলে তিলে মরতে থাকবে তার জীবনে, কিন্তু মলির পরিবার তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। এটাই ছিল তাদের কর্তব্য, কিন্তু তারা তা করেনি। এটি যদি মলির বাবা মা করতো, তাহলে তারা যদি মলির ভালোবাসার কথা শুনে রাগ করতো, রাজি না হতো, তাহলে ঠিক ছিল তাদের রাজি না হওয়ার রাগ করাটা। কি ঠিক বলেছি আমি? সব পাঠক পাঠিকাদের কাছে প্রশ্ন। আমার এসব কথা শুনে মলি বলল, তুমি চিন্তা করো না, আমি বাবা মাকে রাজি করবই। কখন বলবা? আমি কি আসবো? না, তুমি আগেই এসো না। যদি তোমার কিছু করে ফেলে, আমি আগে বলে দেখি। কখন বলবা? এখনই বলবো। আচ্ছা, তুমি কলটা লাইনে রেখেই কথা বলো, আমি শুনবো তোমার বাবা মা কি বলে।
আচ্ছা। তারপর মলি কলটা না কেটে তার পরিবারের সাথে কথা বলতে গেল। মলি তার বাবা মা রুমে যাওয়ার পর, কি রে, কই ছিলি? এসেই কোথায় গেলি? মলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে চুপ কেন, কি হয়েছে? তোমরা কি ঠিক করেছো এটি? ঠিক করেছি। কি ঠিক করিনি? কি ঠিক করো নাই বুঝতেছো না? ওহো, তোর বিয়ের কথা তোকে বলিনি, কেটে বলতেছিস? বাহ মা, এমন ভাবে বলতেছো মনে হচ্ছে খুবই সাধারণ বিষয়। কি বলতেছিস তুই? এখানে সাধারণের কি হলো? মা, বিয়েটা আমার, সংসার আমি করব। আমার পছন্দের অপছন্দের কথা শোনার প্রয়োজন বোধ মনে করলে না তোমরা? তোর আবার পছন্দের কি থাকবে? ছেলেটা দেখতে ভালো, সরকারি চাকরি করে, ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। আমাদের পছন্দের কি ভুল আছে এখানে? ছেলের বাবা মা নেই, কাকা কাকির কাছে বড় হয়েছে, এখন ঢাকায় থাকে। বাহ মা, বাহ। মলি হাতে তালি দিয়ে বলল, আমাকে তোমরা এমন একটা জায়গায় বিবাহ দিচ্ছ যেখানে স্বামীর বাসায় না থাকলে আমাকে দেখার মানুষ নেই। বাহ মা, বাহ। আমাকে এমন জায়গায় বিবাহ দিচ্ছ যেখানে আমাকে মুক্তির মতো বাস করতে হবে চার দেওয়ালের মধ্যে। আচ্ছা মা, যেখানে বাবা মা নেই, বাবা মার ভালোবাসা নেই, সেখানে বাস করা যায় মা? আমি যদি দিনের বেলায় রুমের মধ্যে মরেও যাই, কেউ জানতেও পারবে না। বাবা মা তোমাদের প্রশংসা করতে বাধ্য হচ্ছি। আমার সেফটির কথা, সুখের কথা অনেকটা ভেবেছো তোমরা। মলির অসাধারণ কথাগুলো শুনে মুখে কথা নেই তাদের বাবা মায়ের মুখে। আসলে কি জানো মা, তোমরা আমায় সুখের কথা ভাবো নাই, তোমরা তোমাদের মান সম্মানের কথা ভাবছো। তোমরা ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সা দেখেছো। ছি মা, তোমরা এরকম মনের মানুষ? মা, তুমিই তো বলেছিলে বিয়ের পর স্বামীর বাবা মাই হলো মেয়ের বাবা মা সমতুল্য। মলির বাবা মা চুপ করে মলির কান্না দেখতেছিল, তাদের মুখে কোনো কথাই ছিল না। অনেকক্ষণ পর মলির মা বলল, তুই কাউকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। মলির কথা শুনে ওর মা ঠাস করে মলিকে থাপ্পড় দিল জোরে করে। মলি গালে হাত দিয়ে অশ্রু ভেজে চোখে ওর মার দিকে তাকিয়ে রইল। তুই জানিস না এইসব ভালোবাসি আমাদের পরিবারে এলাও না? ঢাকা শিক্ষকগিরি না করে এসব করে বেড়াইছিস? বাবা, আমি তো শুধু একজনকে ভালোবেসেছি, ভালোবাসে কি অন্যায়? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমরা যেখানেই তোর বিয়ে ঠিক করেছি সেখানেই তোর বিয়ে করতে হবে, এটাই শেষ কথা। দেখি তোর ফোন দে। মলির মা রেগে এসব বলছে, জোর করে মলির ফোনটা কেড়ে নিল। আর তখনই কলটা কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে কল দিলাম, কিন্তু মলির ফোন বন্ধ পাচ্ছি। মলির মা মলির ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো। বাড়ি থেকে বের হওয়া তোর আজ থেকে নিষেধ। বিয়েটা না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবি। মলি তার পরিবারের ব্যবহারে সম্পূর্ণ ভেঙে পড়ল। সেখানে বসে বসে কান্না করতেছিল। এদিকে আমি মলির সাথে কি হচ্ছে এটি ভেবে পাগলের মতো কান্না করতে লাগলাম। অজরে কান্না করতেছি, আমরা দুজনেই তবে দুপান্তে। আমি এখন কি করব? আমি কি মলির বাড়িতে যাব? আমি ভিক্ষা চাইব মলিকের বাবা মার পা ধরে? রাত প্রায় 11টা বাজে। তখনই বের হয়ে পড়লাম মলির বাড়ির দিকে। ওকে ছাড়া একটা মুহূর্ত আমি দূরে থাকতে পারবো না। কিছু টাকা নিয়ে আর ধ্রুবকে কল দিলাম। হ্যালো ধ্রুব। এই কান্না করতেছিস মনে হয়? তুই কোথায়? প্লিজ এখানে থাকিস, দ্রুত তোর বাসার সামনে আয়। আমার বাসার সামনে কেন? আর কি হয়েছে, কান্না করতেছিস কেন? তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি, আয় সব বলবো, দ্রুত আয়। ওকে, আসতেছি এখনই। এই বলে ধ্রুব দ্রুত বের হয়ে আসলো। কি রে, কি হয়েছে, কান্না করতেছিস কেন? টাঙ্গাইল যাবো, চল। টাঙ্গাইল কেন? আজব। মলির বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায়, তাই টাঙ্গাইল যাচ্ছি মলিকে ভিক্ষা চাইতে। কি বলিস? মলির বিয়ে মানে? ওই, আমাকে সব খুলে বলতো। আমি তখন সব ধ্রুবকে খুলে বললাম। সব শোনার পর ধ্রুব বলল, ওকে, তুই শান্ত হ। এখনই কি টাঙ্গাইল যাবি? চল। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা নিয়ে আসি, তুই থাক। টাকা আনতে হবে না, আমি আনছি। চুপ কর, যদি বিপদে পড়ে যাই থাক। এই বলে ধ্রুব আরো কিছু টাকা আনলো। তারপর দুজনে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। কাউন্টারে গিয়ে জানতে পারলাম এত রাতে টাঙ্গাইলে কোনো বাস নেই। বন্ধু, বাস নেই তো কি করবি? প্রাইভেট কার ভাড়া কর। ওকে। তারপর দ্রুত একটি প্রাইভেট কার ভাড়া করে আনলো। প্রাইভেট কারে করে আমরা দ্রুত টাঙ্গাইলে চলে আসলাম। রাত শেষ হওয়ার আগেই। রাতে তো মলিদের বাসায় যেতে পারবো না, তাই টাঙ্গাইলে বাস কাউন্টারে দুজনে বসে আছি। আমি নীরবে চোখের জল ফেলে যাচ্ছি, আর এদিকে মলি সারা রাত ঘুমোতে না পেরে রুমের মধ্যে নীরবে কান্না করে যাচ্ছে। অবশেষে যখন সকাল হলো, ভোরের আলো ভালো করে ফোটার আগেই আমরা মলিদের বাসার সামনে চলে আসলাম। আমি জানি না কিভাবে মলিদের বাসা খুঁজে পেলাম, কিন্তু আমার ভালোবাসা মলিদের বাড়িতে নিয়ে আসছে। মলিদের বাড়ির সামনে এসে আমি সোজা মলিদের বাসায় ঢুকে পড়লাম। বাড়িটা চারপাশে দেয়াল দিয়ে ঘেরা, 2 তলা বাড়ি। বাড়ির উঠোনে বাবার বয়সী একজনকে বসে থাকতে দেখলাম। তিনি আমাদেরকে দেখে কাছে এসে বলল, কে তোমরা? আঙ্কেল, আমি আলাউদ্দিন। আপনি কি মলির বাবা? আমি মলির বাবা, কিন্তু তোমাকে তো এর আগে আমাদের এখানে দেখি নাই।
কার ছেলে তুমি? মলির বাবা জানার সঙ্গে সঙ্গে আমি ওনার পা জড়িয়ে ধরলাম। আঙ্কেল, আমি ঢাকা থেকে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমি মলিকে খুব ভালোবাসি। তুমি ঢাকা থেকে আসছো, দেখি পা ছাড়ো। প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দেবেন না। দেখি তুমি ওঠো, তুমি আমার সাথে ভিতরে আসো। মলির বাবা আমাকে তুলে দাঁড় করালো, আমাকে নিয়ে ভেতরে গেল। এখানে বসো বাবা। খুবই নরম কণ্ঠে কথা বলতেছিল মলির বাবা। মলির মাও চলে আসলো। আমি আর ধ্রুব বসলাম। তোমার নাম কি বাবা? জি, আমার নাম আলাউদ্দিন। মলির মা, তুমি মলিকে ডাক দাও। মলির মাকে বললো আঙ্কেল। তারপর মলির মা মলিকে ডাক দিতে গেল। তোমার নাম আলাউদ্দিন, তোমার বাবা কি করে? জি, আমার বাবা নেই, মারা গেছেন তিনি। ও, তোমার বাবা নেই? না। তোমার মা? আমার মা বেঁচে আছেন। ও, তোমরা কি ঢাকায় কি ভাড়া থাকো? জি না আঙ্কেল, আমার নিজস্ব 4 তলা ভবন আছে। ওহো, তুমি কি করো? জি, আমি পড়াশোনা করতেছি। কি, তুমি কোনো কাজ করো না? আসলে আমার পড়াশোনা শেষ হলে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। সেটি পরের কথা। আচ্ছা বাবা, তোমরা তো শিক্ষিত ছেলে, তোমাকে কিছু কথা বলি। জি বলুন। বাবা, ধরলাম তোমাদের ভালো বাড়ি আছে, টাকা পয়সাও আছে, কিন্তু কোন বাবা মা কি চায় বেকার ছেলের হাতে মেয়েকে দিতে, বলো তুমি? আঙ্কেল, আমার চাকরি হয়ে যাবে, প্লিজ আমাকে একটা বার সুযোগ দিন। আমি মলিককে অনেক খুশি রাখবো। আমার কথার উত্তর দাও শুধু। না, দিবে না। তো আমি কিভাবে দেব বলো? আর তাছাড়া আমি এক জায়গায় কথা দিয়ে ফেলেছি, এখন তোমার হাতে মেয়েকে তুলে দিলে কি আমার মান সম্মান কি থাকবে বলো বাবা? আমার মুখে কোনো কথা নেই, শুধু নীরবে বসে বসে কান্না করতেছি। কি বলবো আমি? উনি তো ঠিকই বলেছে, বেকার ছেলের কাছে কে মেয়ে দেবে। বাবা, তোমরা আসছো ভালো করছো, তোমার ভালোবাসাটা প্রকৃত ছিল বলে আসছো, কোনো ভয় ডর না করে। কিন্তু বাবা, আমার কিছু করার নেই। আঙ্কেল, আমার একটি শেষ ইচ্ছা রাখবেন? বলো। আমি কি শেষবারের মতো মলির সাথে কথা বলতে পারি? ওকে, মলে যাও, ওর সাথে ছাদে গিয়ে কথা বলো। মলি আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। পাগলিটির দিকে তাকিয়ে দেখি পাগলিটির মুখে চোখের পানি শুকিয়ে আছে। মলি অশ্রু ভেজা চোখে ছাদে গেল। আমি পিছে পিছে ছাদে আসলাম। ছাদে আসার পর মলি সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি নীরবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি মলিককে ছাড়িয়ে ওর হাত আমার মাথায় ঠেকে বললাম, আমার মাথায় হাত রেখে বলো, নিজের কোনো ক্ষতি করবা না। কি বলো তুমি? আমার এই কথা শুনে মলি কান্না শুরু করে দিল চলে চলে। তুমি তো তোমার বাবার কথা শুনেছো, উনি ভুল কিছু বলেনি। কি দেখে তোমায় আমার হাতে তুলে দেবে বলো? প্লিজ এসব বলো না, তুমি আমাকে একা রেখে চেও না, চলো আমরা পালিয়ে যাই। না, পালিয়ে গিয়ে বাবা মায়ের সম্মান নষ্ট করবো না আমরা। ওনাদের অভিশাপ ঘাড়ে নিয়ে আমরা সুখী হতে পারবো না। ওনাদের সম্মান বাঁচানোর জন্য আমাদের ভালোবাসাকে কোরবানি দিলাম। প্লিজ এমনটা করো না, বাঁচবো না আমি। না, কথা দাও নিজের কোনো ক্ষতি করবে না। তবে বিশ্বাস রাখো, এই জন্মে তুমি আর আমি এক হতে পারলাম না, তবে পরকালে আল্লাহ আমাদের এক করবে, বিশ্বাস রেখো। বলে আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। শোনো, নিজের যত্ন নিবা, আর সবসময় ভাববা তোমার পাগল তোমাকে এখনো ভালোবাসে। ভালো থেকো, বাই। এই বলে আমি কান্না করতে করতে চলে আসতেছিলাম, আর পেছনে মলি ছাদে বসে পড়ে কান্না করতেছিল পাগলের মতো। আমাকে রেখে যেও না প্লিজ। আমি ধ্রুব বেরিয়ে আসলাম আর নিঃশ্বাসকে পেছনে ফেলে। বিশ্বাস করুন, আমার সত্যি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হৃদয়ের ভিতরে সবকিছু ভেঙে চুরমার একাকার হয়ে যাচ্ছিল। মনে চাচ্ছিল এক্ষুনি মলির কাছে গিয়ে পাগলিটিকে জোরে ধরে বলি, তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না আমি, তোমার পাগল সর্বদা তোমার কাছেই থাকবে। কিন্তু আমি চাই না সেটি আর কিন্তু আমি চাইলেও সেটি আর করতে পারবো না। চলে আসলাম মলির রাজ্য ছেড়ে অনেক দূরে, যেখানে মলির কোনো ছায়া পড়বে না। খুব কষ্ট হচ্ছে জানেন। এদিকে মলি ছাদ থেকে কান্না করতে করতে রুমে এসে রুমের দরজা বন্ধ করে কান্না করতেছিল। এসব দেখে মলির বাবা মার মনটা একটু নরম হলো না। আমি আর ধ্রুব ঢাকায় চলে আসলাম। বাসায় ঢুকতে মার সামনে পড়ে গেলাম। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? আর তোর চোখ লাল কেন? মা আমার দিকে তাকিয়ে। আমি কান্না ধরে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এই বাবা, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা আমার চোখের পানি দেখে অস্থির হয়ে উঠলো। মা, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? কান্না করতে করতেই বললাম। কাকে ছাড়া বাঁচবো না? কি হয়েছে খুলে বল আমাকে। আমি আর কিছু না বলে কান্না করতে করতে রুমে চলে আসলাম। পিছন থেকে মামাকে অনেক ডাকলো, আমি না শুনেই চলে আসলাম। এই দ্রুত তুই বল, ওর কি হয়েছে? মা ধ্রুবকে বলল, আসলে আন্টি ও। ধ্রুব সবকিছু আমাকে খুলে বলল। কি বলিস, এত কিছু হয়ে গিয়েছে, আমাকে একবারও বলবি না তোরা? আসলে আন্টি, সময় হয়ে ওঠে নাই, তাই বলা হয় নাই। বিয়াদবরা, তোরা এগুলো আগে বলবি না? আমি মল্লির বাবা মার সাথে কথা বলবো।
কত টাকা পয়সা হলে তারা তাদের মেয়েকে আমার ছেলের হাতে দিবে? দরকার হলে সবকিছু বিক্রি করে ওনাদের কাছ থেকে মলিকে কিনে আনবো। মা রেগে গিয়েছিল। মা মলিদের বাসায় যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। মাকে বলেছি, মা আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, প্লিজ তুমি মলির পরিবারকে বিরক্ত করো না। আমি মাকে যেতে দেইনি। মলিবিহীন 4 দিন কেটে গেল আমার জীবনে। দিন যতই যাচ্ছে ততই কষ্টটা চেপে জমাট পাততেছে আমার বুকের মধ্যে, আর যা আমি মেনে নিতে পারতেছিলাম না। বারবার যেতে ইচ্ছে করতেছিল। 4 দিনের দিন রাত 12টার পর আমার ফোনে একটা কল আসলো। কলটার কারো ছিল না, কলটা মলির ছিল। আমি অতি উৎসাহের সাথে কলটা ধরলাম। আমি জানতাম তুমি আমাকে কল করবে, আমি জানতাম তোমার বাবা মা আমাদের ভালোবাসাকে মেনে নেবে, কিন্তু আমার কথা শুনে মলি চুপ। শুধু ওপাশ থেকে মলির কান্না শব্দ আসতেছে। মলি অঝরে কান্না করে যাচ্ছে। এই প্রিয়তমা, বলো না কিছু প্লিজ। তোমার মতো আমিও ভেবেছিলাম বাবা মা হয়তো আমাদের ভালোবাসাকে মেনে নেবে, কিন্তু আমার বাবা মা এমন না পাগল, তারা কাল আমার বিয়ে দিয়ে দিচ্ছে। মলির মুখে বিয়ের কথাটা শুনে আমি নিমিষে ফ্লোরে বসে পড়লাম। হাত থেকে ফোনটা পড়ে গিয়ে বন্ধ হয়ে গেল। মলির বিয়ে, কিন্তু আমার সাথে না। মলি বধূ বেশে বসবে, তবে আমার সামনে না। যাকে নিয়ে মনের ভিতর হাজারো স্বপ্নের পাহাড় করেছি, সে অন্য কারো পাহাড় পূরণ করবে। কিভাবে সহ্য করবো আমি এটি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। চিৎকার করে কান্না করতে লাগলাম। 4 দেয়ালে আবদ্ধ করে কান্নার শব্দটা বাইরের আজব মানুষের কানে গেল না। ও পাশে মলি কান্না করতে করতে মরার মতো পড়ে আছে, যা দেখে মলির বাবা মার একটু মায়া হচ্ছে না। তাদের কাছে সম্মানটাই বড়। মলির বাবা মার মতো পৃথিবীর সকল বাবা মার কাছে আজ আমি একটি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনাদের কাছে কোনটা বড়, সন্তানের সুখ নাকি আপনাদের সম্মান? উত্তরটা না পাওয়া থেকেই যাবে জানি। আমি নিতে পারবো না এত কষ্ট। যাকে নিয়ে মনে মনে কল্পনাতে বাসর সাজিয়েছি, সে কাল রাতে বউ সেজে মাথায় ঘোমটাতে অন্য কারো একজনের জন্য অপেক্ষা করবে। পারবো না আমি এটা সহ্য করতে। হ্যাঁ, আমি নিজেকে শেষ করে দেব। মলি, তোমার মুখের ঘোমটা অন্য কেউ সরানোর আগে আমি নিজেকে শেষ করে দেব। কাল তুমি অন্য রাজ্যের রানী হবার আগেই আমি ওপারে পাড়ি দেব। আমাকে ক্ষমা করে দিও মলি, তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পসিবল না। বাসা থেকে বের হয়ে বিষ কিনে আনলাম কালকের জন্য। পটাশিয়াম কিনে আনছি, যাতে খাওয়ার 2-3 মিনিটের মধ্যেই মরে যায়। সারাত কান্না করতে করতে কখন সকাল হয়েছে জানি না। এদিকে এখন মলিদের বাসায় আত্মীয় স্বজনের ভিতরে বিয়ের উৎসবের আয়োজনও চলছে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এতক্ষণে মলির বিয়ে হয়ে গেছে হয়তোবা, মলি অন্য কারো হয়ে গেছে। ভাবতেও পারছি না আমি এসব। আমি শুধু রাত 10টা-11টা বাজার অপেক্ষায় ছিলাম। বিয়ের বাড়ি ব্যস্ততা কাটিয়ে বড় রুমে যেতে মিনিমাম 10টা তো বাজবেই। আমি 10টা বাজার অপেক্ষায় ছিলাম। এখন 9টা বাজে। আমি শুধু ঘড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু এদিকে মলির বিয়েতে হাজার চেষ্টা করে মলিকে কেউ কবুল বাড়াতে পারছে না। শুধু মলি চোখ দিয়ে অজলে পানি পড়তেছিল। মলি, কবুল বল। মা কবুল বল। এভাবে সেখানে থাকা সকলে মলিকে কবুল বলানোর জন্য জোর করতেছিল, কিন্তু কবুল না বলে হঠাৎ মলি বিছানার উপর দাঁড়িয়ে গেল। মলিকে দাঁড়াতে দেখে সকলে চুপ হয়ে গেল। মা, দাঁড়ালে কেন? বসো। মলি কারো কথা কানে নিচ্ছে না। মলির বাবা এবার রেগে বলল, মলি বস। বসবো না। কি করবে তুমি? মলি চিৎকার করে প্রচন্ড রেগেই বলল। মলির রাগ আর চিৎকারে বিয়ে বাড়ির সকলে চুপ হয়ে গেল। মলি আবার রেগে বলল, করবো না আমি এই বিয়ে। আমি আলাউদ্দিনকে ছাড়া কাউকে বিবাহ করব না। কি করবে তোমরা? মেরে ফেলবে? মরে যেতে রাজি, তবু এই বিয়ে করব না। আমি শুধু আমার পাগলের। সকলেই চুপ। মলির বাবা মার মুখেও কথা নেই। যাবার আগে একটি কথা বলে চাই। তোমাকে সম্মানের সুখের কথা ভেবে অনেক চোখে জল ফেলেছি, তবুও তোমাদের মনে মায়া হলো না একটু। কেমন বাবা মা তোমরা! সন্তানের কষ্টে কষ্ট পাও না। আল্লাহর কাছে একটি দোয়াই করি, তোমাদের মতো বাবা মা যেন কোনো সন্তানের ভাগ্যে না ছোটে। এগুলো বলেই মলি বেরিয়ে আসলো বিয়ে বাড়ি থেকে। অনেকে আটকানোর চেষ্টা করেছে, তবে আজ মলি কারো বাধা মানিনি। বাড়ি থেকে বিকাল 5টায় বেরিয়ে পড়লো আমার কাছে আসার জন্য। এদিকে আমি 10টা বাজার অপেক্ষা করতেছি। মলির আসতে 10টা বাজবে। 10টা বাজার আর 5 মিনিট বাকি আছে, তাই ভাবলাম শেষ একটি SMS দিয়ে বিদায় নিই পৃথিবী থেকে। মলির নাম্বারে SMS লিখতেছিলাম। আর এদিকে মলি আমাদের বাসায় চলে আসছে। মার কাছে এসে বলতেছে, মা, আলাউদ্দিন কোথায়? মলিমা, তুমি? আলাউদ্দিন তো উপরে, ওর রুমে। মা এই কথা বলতেই মলির ফোনে SMS আসলো। মলি আমার নাম্বার থেকে SMSটি দেখে ওপেন করলো। SMSটি পড়তেছিল মলি, আর একটু পর তুমি অন্য কারো রাজ্যে থাকবে মলি, আর আমি পরকালে রাজ্যে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, তাই নিজেকে শেষ করে দিচ্ছি। ভালো থেকো প্রিয়তমা, চিরবিদায়। আমার SMSটি পড়ে সাথে সাথেই মলি দৌড়ে আমার রুমের দিকে ছুটলো, আর আমি বিষের বোতলটা খোলার সাথে সাথেই আমার রুমের দরজার উপর ঝড় বইতে লাগলো। কেউ দরজার উপর খুব জোরে জোরে ধাক্কা মারছিল, তাই আমি বিষের বোতলটি লুকিয়ে রেখে আম্মু আসতে ভেবে দরজাটা খুলতে গেলাম। দরজা খুলে দেখি আমার সামনে বধূ বেশে মলি দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথে মলি ঠাস করে আমাকে একটা থাপ্পড় মারলো। আবল তাবল ঘুষি মারতে লাগলো। মলি কান্না করতেছে আর আমাকে বলতেছে, কুত্তা হারামের শয়তান,
আমাকে রেখে মরতে চাচ্ছিলি না? তোর কত বড় সাহস! আমি মলিকে দেখে সম্পূর্ণ অবাক। আমি পাথরের মতো দাঁড়িয়ে চোখের জল ফেলতেছিলাম, আর পাগলিটা আমাকে মারতেছিল আর বকতেছিল। আমি হঠাৎ মলিকে একটান দিয়ে বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি খুব, তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। আমার বুকে মাথা রেখে বুকে ঘুষে মারতেছে আর বলল, কুত্তা, এক্ষুনি তো অনেক দূরে চলে যাচ্ছিলি, যেখান থেকে তোকে আর ফেরাতে পারতাম না। সরি সোনা। আমি মলির মাথায় চুমাকে দিলাম। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। এই বলে শক্ত করে মলি আমাকে জড়িয়ে ধরলো। আর এভাবে আরেকটি ভালোবাসা পৃথিবীর বুকে সফল হলো। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো হলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন। কিন্তু কমেন্ট তো করেন না, সাবস্ক্রাইবটা করে দিন। আল্লাহ হাফেজ।